জি স্যার, দেখা যাচ্ছে স্যার। হুম, হুম। ওকে, আমরা একটু কয়েকটা টপিক বাকি ছিল। সেগুলো আমরা একটু কুইকলি ডিসকাস করে ফেলি। আম বাট আমি ম্যাটেরিয়ালস দিয়ে দিব। তোমরা আরো কেয়ারফুলি একটু পড়ে নিবা আরকি, হ্যাঁ? আমরা প্রাইমারি সুয়েজ ট্রিটমেন্ট এটা ডিসকাস করেছি অলরেডি। আর তোমাদের খুব সম্ভবত প্রাইমারি সুয়েজ ট্রিটমেন্টের আম যে প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্ক ডিজাইন সেটা একটা সেকশনে আমরা ডিসকাস করেছি, একটা এক্সাম্পল। আর একটা সেকশনে বোধহয় করা হয়নি, সেকশন বি, তাই না? বলো তো, সেকশন বি কেউ আছো? জি স্যার। তাহলে আমরা ওই সেকশন বি এর জন্য শুধুমাত্র সেডিমেন্টেশন ট্যাঙ্ক ডিজাইন এক্সাম্পলটা আমরা একটু শেষে আলোচনা করে নেব। এখন সবারই জন্য যেটা কমন সেটা হচ্ছে বায়োলজিক্যাল সুইচ ট্রিটমেন্ট। এইটা সম্পর্কে আমরা একটু ডিসকাস করি আর কি। ওকে, প্রথমেই দেখি অবজেক্টিভস অফ সেকেন্ডারি বা বায়োলজিক্যাল ট্রিটমেন্ট। এটার অবজেক্টিভসটা কি? আমরা তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে যে আমরা ইন্ট্রোডাকশন টু সুয়েজ ট্রিটমেন্ট সেখানে যে ফ্লো ডায়াগ্রামটা দিয়েছিলাম, ফ্লো ডায়াগ্রাম শোয়িং ডিফারেন্ট ইউনিট প্রসেসেস অফ সুয়েজ ট্রিটমেন্ট, সেইখানে আমরা প্রাইমারি প্রাইমারি ট্রিটমেন্টের পরেই আমাদের আসে যেটা সেকেন্ডারি ট্রিটমেন্ট, এবং সেকেন্ডারি ট্রিটমেন্টটা বেসিক্যালি বা মূলত বায়োলজিক্যাল ট্রিটমেন্ট আর কি। তো সেটাই খুব ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, প্রাইমারি ট্রিটমেন্ট অনেক সময় অ্যাডিকুয়েট হয় না, সেই জন্য আমাদেরকে বায়োলজিক্যাল ট্রিটমেন্টটা করতে হয় ওয়েস্ট ওয়াটার বা সুয়েজ বিফোর বিফোর ডিসপোজাল। And biological ট্রিটমেন্টটা কি বা এটার অবজেক্টিভস কি সেটা দেখা যাক। বায়োলজিক্যাল ট্রিটমেন্ট মেথডস আর অলমোস্ট ইনভ্যারিয়েবলি রিকোয়ার্ড টু রিমুভ অর্গানিক ম্যাটার। তাহলে এখানে এই বায়োলজিক্যাল ট্রিটমেন্টের একটা মূল অবজেক্টিভ হচ্ছে যে সুয়েজের মধ্যে যে অর্গানিক ম্যাটারটা আছে সেটাকে রিমুভ করা আর কি। In biological treatment system, the organic material is oxidized by microorganisms. তার মানে হচ্ছে ওই যে যেহেতু বলছি বায়োলজিক্যাল ট্রিটমেন্ট, তার মানে হচ্ছে এটা বায়োডিগ্রেডেশন প্রসেস আর কি। বা আমি যদি বলি অর্গানিক ম্যাটারটাকে আমরা অক্সিডাইজ করি বাই ইউটিলাইজিং দ্য মাইক্রোঅর্গানিজমস দ্যাট আর প্রেজেন্ট ইন সুয়েজ। সুয়েজের মধ্যে তো আমরা জানি ইউনো অনেক মাইক্রোঅর্গানিজমস থাকে, বিভিন্ন ভ্যারাইটিস অফ মাইক্রোঅর্গানিজমস থাকে ইন টার্মস অফ মিলিয়নস টু বিলিয়নস। তো সুতরাং সেইটাকে আমরা কাজে লাগাই, সেই মাইক্রোঅর্গানিজমটাকে কাজে লাগিয়ে আমরা এই অর্গানিক ম্যাটারটাকে রিমুভ করার যে প্রসেসটা সেটাই হচ্ছে বায়োলজিক্যাল ট্রিটমেন্টের অবজেক্টিভ আর কি। আর হচ্ছে the main objectives of biological treatment of sewage and wastewater are to coagulate and remove both organic and inorganic non-settleable colloidal particles which do not get removed in primary treatment, to stabilize dissolved organic matter, um, normally carbonaceous BOD। আমরা BOD কে দুই ভাবে ক্লাসিফাই করতে পারি, একটা হচ্ছে কার্বনেশিয়াস BOD আর একটা হচ্ছে নাইট্রোজেনাস BOD। আমরা একটু পরেই একটু ডিসকাস করবো আর একটু, কারণ এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্যারামিটার। আমরা বায়োলজিক্যাল ট্রিটমেন্ট যখন পড়ি এবং সেইটা কতটুকু আমার অর্গানিক ম্যাটার রিমুভ করবে বা অর্গানিক লোড কতটুকু আছে সুয়েজের মধ্যে, অর্গানিক স্ট্রেংথ কত সুয়েজের, সেগুলো সবকিছুই আমরা আসলে ডিটারমিন করি হচ্ছে বিওডি দিয়ে। বিওডিটা হচ্ছে এইটাই একটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্যারামিটার আর কি। তাহলে একটা তো অবজেক্টিভস হচ্ছে এখানে বলা হচ্ছে টু কোয়াগুলেট এন্ড রিমুভ বোথ অর্গানিক এন্ড ইনঅর্গানিক নন সেটেলেবল কলয়েডাল পার্টিকলস। যে প্রাইমারি সেডিমেন্টেশনে তো আমরা আমাদের একটা সেডিমেন্টেশন হয় এবং একটা মেজর পোর্শন অফ সেটেলেবল সলিড সেটা আমরা রিমুভ করতে পারি থ্রু প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্ক। তারপরেও কিন্তু অনেক অর্গানিক এবং ইনঅর্গানিক পার্টিকলস এগুলো থেকে যায়, এবং সেইটা কিন্তু আমাদের বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্রসেসের মধ্য দিয়ে সেই পার্টিকলস গুলো কিন্তু রিমুভ করা সম্ভব হয়। বিশেষ করে অর্গানিক পার্টিকলস যেগুলো বা কলয়েডাল পার্টিকলস যেগুলো, সেগুলো যেহেতু ওয়েস্ট ওয়াটার একটু স্টিকি হয়, সেজন্য ওটা ন্যাচারালি একটা আরেকটার সঙ্গে স্টিক হয়ে যায় এবং এটা ফ্লক ফর্ম করে আর কি। ফ্লক ফর্ম করলে ওটা তখন ওইটা রেডলি সেল করে। এটা একটা অবজেক্টিভ। আরেকটা
সবচেয়ে মূল অবজেক্টিভ হচ্ছে টু স্টেবিলাইজ ডিসলভ অর্গানিক ম্যাটার। মানে ওয়েস্ট ওয়াটারের মধ্যে কিন্তু অর্গানিক ম্যাটার অনেক ডিসলভ স্টেটেও থাকে এবং সাসপেন্ডেড অবস্থায়ও থাকে। সুতরাং এই দুটোকেই আমরা রিমুভ করতে চাই থ্রু বায়োলজিক্যাল ডিগ্রেডেশন আর কি। এবং যেটা বললাম, নর্মালি কার্বনেশিয়াস বিওডি দ্যাট রিমেইনস প্রেজেন্ট ইন দি এফ্লুয়েন্ট ফ্রম প্রাইমারি ট্রিটমেন্ট আর কি। হ্যাঁ, তো সেই জন্যে অবজেক্টিভসটা হচ্ছে বায়োলজিক্যাল ট্রিটমেন্টে অর্গানিক ম্যাটারটাকে আমরা যতটা রিমুভ করতে পারি, বোথ ডিসলভড এন্ড আনডিসলভড। এখন বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্রসেসকে আমরা বিভিন্নভাবে ক্লাসিফাই করতে পারি আর কি। এটা একটু তোমরা মানে খেয়াল করে পড়বা আর কি। হ্যাঁ, দুইভাবে আমরা ক্লাসিফাই করতে পারি। প্রথমটা হচ্ছে প্রসেসেস অ্যাকর্ডিং টু অপারেশনাল কন্ডিশনস, মানে আমরা বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্রসেসটা কিভাবে অপারেট করি বা কিভাবে এই অপারেশনটা হয় একটা ট্যাঙ্কের মধ্যে, সেইটার উপরে নির্ভর করে আমরা এটাকে ক্লাসিফাই করতে পারি। এবং কিভাবে ক্লাসিফাই করি, একটা হচ্ছে প্রসেসগুলোর মধ্যে একটা প্রসেসকে আমরা বলি অ্যারোবিক প্রসেস, আরেকটা হচ্ছে অ্যানারোবিক প্রসেস, আরেকটা হচ্ছে অ্যানক্সিক প্রসেস। তার মানে প্রসেসেস অ্যাকর্ডিং টু অপারেশনাল কন্ডিশনস আমরা এটাকে তিন ভাবে ক্লাসিফাই করি। Aerobic processটা হচ্ছে the process that essentially requires the presence of molecular oxygen for metabolic activity of microorganisms is called the aerobic process. তার মানে হচ্ছে একটা ট্যাঙ্ক মনে করো যেখানে বায়োলজিক্যাল ট্রিটমেন্টটা হবে, তার মধ্যে কন্ডিশনটা এরকম ভাবে রাখতে হবে যে সেখানে যেন সবসময় অক্সিজেনের অ্যাভেলেবিলিটিটা থাকে আর কি। কারণ মাইক্রোঅর্গানিজম যেগুলো ওয়েস্ট ওয়াটারে আছে এবং সেটা যে আমাদের অর্গানিক ম্যাটারটাকে ব্রেকডাউন করবে বা বায়োডিগ্রেড করবে, বায়োলজিক্যালি ডিগ্রেড করে এটাকে স্টেবল ইনঅর্গানিক ফর্মে নিয়ে আসবে, তার জন্য মাইক্রোঅর্গানিজমের দরকার হচ্ছে অক্সিজেন। তো ইন প্রেজেন্স অফ অক্সিজেন যে প্রসেসটা হয় সেটাকে আমরা বলি অ্যারোবিক প্রসেস। ওকে, এবং এইটার অনেক ধরনের ইয়ে আছে। অ্যারোবিক প্রসেস আমরা অনেক সুয়েজ ট্রিটমেন্ট, অনেক ধরনের সুয়েজ ট্রিটমেন্টে আমরা ইউজ করি। তার মধ্যে কতগুলো নাম এখানে আমি বলছি, যেমন ট্রিকলিং ফিল্টার মেথড একটা আছে, এটা তোমরা এখনো পড়ো নাই। অ্যারোবিক স্টেবিলাইজেশন পন্ড আছে, সেটা আমরা হয়তো আজকে একটু টাচ করার চেষ্টা করব। এই ধরনের প্রসেস গুলো হচ্ছে অ্যারোবিক প্রসেস, অর্থাৎ যেখানে অক্সিজেন আছে বা অক্সিজেনকে সাপ্লাই করতে হয় ফর দ্য মাইক্রোঅর্গানিজমস টু ব্রেক ডাউন দি অর্গানিক ম্যাটার। ঠিক আছে, আরেকটা হচ্ছে অ্যানারোবিক প্রসেস। অ্যানারোবিক প্রসেসটা হচ্ছে দ্য প্রসেস দ্যাট অপারেটস ইন দি অ্যাবসেন্স অফ মলিকুলার অক্সিজেন ইন দ্য রিঅ্যাক্টর ফর গ্রোথ অফ মাইক্রোঅর্গানিজমস অ্যান্ড normally fails in presence of excessive oxygen is called anaerobic process. তার মানে হচ্ছে জাস্ট অপোজিট। এইটা হচ্ছে যে কোনো একটা ট্যাঙ্ক বা একটা রিঅ্যাক্টরের ভিতরে যেখানে বায়োলজিক্যাল ট্রিটমেন্টটা হবে, সেখানে মাইক্রোঅর্গানিজমস, এমন গ্রুপ অফ মাইক্রোঅর্গানিজমস থাকবে যারা আসলে কোনো অক্সিজেন থাকলে পরে সেটা মানে তারা সার্ভাইভ করতে পারবে না আর কি। এই ধরনের একটা গ্রুপ অফ মাইক্রোঅর্গানিজমস আছে যারা ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন, মানে অক্সিজেন ছাড়া তারা অর্গানিক ম্যাটারটাকে ডিগ্রেড করবে বা অক্সাইডাইজ বা ব্রেক ডাউন করবে ইনটু ইনঅর্গানিক ফর্ম। এইটাকে আমরা বলি অ্যানারোবিক প্রসেস। তাহলে একটা হচ্ছে অ্যারোবিক প্রসেস, যেখানে মাইক্রোঅর্গানিজমের অক্সিজেন প্রয়োজন হয় টু স্টেবিলাইজ দি অর্গানিক ম্যাটার or to remove the organic matter or to break down the organic matter. আরেকটা হচ্ছে অ্যানারোবিক প্রসেস, যেখানে মাইক্রোঅর্গানিজমের জন্য অক্সিজেন বা মলিকুলার অক্সিজেন দরকার নাই, বরং সেখানে যদি তুমি অ্যানারোবিক প্রসেস যেখানে হবে, এবং অ্যানারোবিক প্রসেসটা আসলে ঘটায় হচ্ছে অ্যানারোবিক ব্যাকটেরিয়া। অ্যানারোবিক ব্যাকটেরিয়া যেখানে গ্রো করে সেখানে যদি তুমি অক্সিজেন দাও, সেটা তার জন্য টক্সিক হয়ে যাবে, সে তখন আর সাস্টেইন করতে পারবে না আর কি। সুতরাং দ্য হোল প্রসেস উইল বি জিওপার্টাইজ। ওকে, এগুলোর এক্সাম্পল হচ্ছে যেমন অ্যানারোবিক স্লাশ ডাইজেস্টার, অ্যানারোবিক আফ্লো ফিল্টার্স। হ্যাঁ, এইগুলো মানে বেশ কিছু স্পেসিফিক। হ্যালো, কিছু বলছো? ওকে, আর এরপরে হচ্ছে অ্যানক্সিক প্রসেস। অ্যানক্সিক প্রসেসটা একটু ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে দিস ইজ দ্য বায়োলজিক্যাল প্রসেস ইন হুইচ মাইক্রোবস কনভার্ট নাইট্রেট নাইট্রোজেন অফ ওয়েস্ট ওয়াটার ইন্টু নাইট্রোজেন গ্যাস ইন দি অ্যাবসেন্স অফ অক্সিজেন। ইট ইজ অলসো নোন অ্যাজ ডিনাইট্রিফিকেশন প্রসেস। তার মানে হচ্ছে এটা এমন একটা অবস্থা যখন মাইক্রোঅর্গানিজম নাইট্রোজেনাস ম্যাটারটাকে
ব্রেকডাউন করে, নাইট্রোজেনাস অর্গানিক ম্যাটারটাকে ব্রেকডাউন করে ইনটু নাইট্রোজেন বা ইনঅর্গানিক নাইট্রোজেন গ্যাস, এবং সেখানে কোনো মলিকুলার অক্সিজেন দরকার হয় না। মানে আমাকে যে এয়ার ইনজেক্ট করতে হবে বা অক্সিজেন ইনজেক্ট করে দিতে হবে, এইটার দরকার নেই। এবং সেখানে কোনো এ ধরনের মলিকুলার অক্সিজেন মানে তার প্রয়োজন প্রেজেন্সও থাকবে না। সেখানে কি হবে, সেখানে তোমার সুয়েজের মধ্যে তো অ্যামোনিয়া থাকে, তো অ্যামোনিয়া ব্রেকডাউন করে প্রথমে নাইট্রাইট এবং তারপরে নাইট্রেট NO2 NO3, প্রথমে NO2 তারপরে NO3, NO3টা হচ্ছে নাইট্রেট, এটা হচ্ছে মোর স্টেবল ফর্ম। এই নাইট্রেটে যখন রূপান্তরিত হয়, এই নাইট্রেটের মধ্যে কি আছে, নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেন বাইন্ডেড আছে না, NO3। তো এই যে নাইট্রেটের মধ্যে যে অক্সিজেন বাইন্ডেড আছে সেইটাকেই ওরা কাজে লাগিয়ে ওই ওই ওইখান থেকে নাইট্রোজেনটাকে বের করে দেয়, এবং সেই নাইট্রোজেনটা গ্যাসাস ফর্মে ওটা বের হয়ে যায়। তাহলে এইটাকে আমরা বলি ডিনাইট্রিফিকেশন প্রসেস। তো তার মানে হচ্ছে এই ডিনাইট্রিফিকেশন প্রসেসটা হচ্ছে তোমার অ্যানক্সিক প্রসেস। তার মানে এখানে কোনো মলিকুলার অক্সিজেন দরকার হয় না টু ব্রেক ডাউন দি অর্গানিক ম্যাটার, বিশেষ করে নাইট্রোজেনাস অর্গানিক ম্যাটার। তার মানে এটা এমন একটা বায়োলজিক্যাল প্রসেস যেখানে কিনা নাইট্রেট থেকে যে অক্সিজেন, নাইট্রেটের মধ্যে যে বাইন্ডেড ফর্মে যে অক্সিজেনটা আছে সেইটাকে কাজে লাগিয়ে তারা নাইট্রোজেনটাকে রিলিজ করে দেয় আর কি। এই অবস্থায় যখন থাকে তাহলে ওইটাকে আমরা বলি অ্যানক্সিক প্রসেস। এই অ্যানক্সিক প্রসেসটা সাধারণত তোমার নাইট্রোজেন রিমুভালের জন্য দরকার, বা নিউট্রিয়েন্ট রিমুভালের ক্ষেত্রে অ্যানক্সিক প্রসেসটা দরকার আর কি। আচ্ছা, তাহলে আমরা এইভাবে ক্লাসিফাই করলাম প্রসেসেস অ্যাকর্ডিং টু অপারেশনাল কন্ডিশনস, মানে কি কন্ডিশনে অপারেট করবে। এটা তো আমরা প্রথমে আমরা বললাম যে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্রসেস অপারেটেড হয় বাই দি মাইক্রোবস বা মাইক্রো অর্গানিজমস। তাদের জন্য কি দরকার হয়, একটা গ্রুপ অফ মাইক্রো অর্গানিজমস আছে যাদের জন্য মলিকুলার অক্সিজেন দরকার। তার মানে তোমার ওইখানে ওয়েস্ট ওয়াটারের মধ্যে যদি অক্সিজেন শর্ট হয়ে যায়, তোমাকে অক্সিজেন ইনজেক্ট করতে হবে। ইনফ্যাক্ট বায়োলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে কন্টিনিউয়াসলি তোমাকে এয়ার ব্লো করতে হবে যার মধ্যে অক্সিজেন আছে আর কি। আরেকটা প্রসেস হচ্ছে যেখানে তুমি মাইক্রো অর্গানিজম দিয়ে এই বায়োলজিক্যাল প্রসেসটা হবে, এবং সেখানে ওই মাইক্রো অর্গানিজম গ্রুপের জন্য কোনো অক্সিজেন দরকার হবে না, বরং অক্সিজেন দিলে ওই মাইক্রো অর্গানিজম গ্রুপ গ্রো করবে না এবং প্রসেসটাও মানে ডিসরাপ্টেড হয়ে যাবে। এইটাকে আমরা বলি অ্যানারোবিক প্রসেস। আর আরেকটা প্রসেস আছে যেখানে আমি মলিকুলার অক্সিজেন দিচ্ছি না, কিন্তু সেখানে যে নাইট্রোজেনাস ম্যাটার যেটা আছে তার মধ্যে যে অক্সিজেন বাইন্ডেড থাকে, বিশেষ করে অ্যামোনিয়া কনভার্টেড হয়ে যখন নাইট্রেট হয়, নাইট্রেটের মধ্যে যে অক্সিজেনটা আছে NO3, সেইটা মানে ইউটিলাইজড হয়ে নাইট্রোজেনটা রিলিজ হয়ে যায়, এবং এইটাকে আমরা বলি অ্যানক্সিক প্রসেস। আর আমরা যখন সুয়েজ ট্রিটমেন্টের কথা বলি, তখন মোস্ট অফ দি সেকেন্ডারি ট্রিটমেন্ট অফ সুয়েজ আর ডিজাইনড অন দ্য প্রিন্সিপল অফ অ্যারোবিক প্রসেস। এই যে তিনটা প্রসেসের কথা বললাম, অ্যারোবিক প্রসেস, অ্যানারোবিক প্রসেস আর অ্যানক্সিক প্রসেস, কিন্তু আমরা জেনারেলি বা কনভেনশনালি আমাদের সেকেন্ডারি সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট কিন্তু আসলে বেসিক্যালি বেসড অন অ্যারোবিক প্রসেস। ওকে, আচ্ছা, আরেকভাবে আমরা ক্লাসিফাই করতে পারি এই বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্রসেসকে, সেটা হচ্ছে প্রসেসেস অ্যাকর্ডিং টু মাইক্রোবায়াল মেইনটেনেন্স ইন দ্য সিস্টেম। মানে সিস্টেমের ভিতরে অর্থাৎ ট্যাঙ্ক কিংবা রিঅ্যাক্টরের ভিতরে মাইক্রোবায়াল মেইনটেনেন্সটা কিভাবে হবে, বা মাইক্রোবায়াল যে মাইক্রো অর্গানিজম দিয়েই তো আসলে আমরা ব্রেকডাউনটা করি, এই মাইক্রো অর্গানিজমটা কিভাবে মানে মেইনটেইনড হবে, এইটার উপরে নির্ভর করে আমরা এটাকে দুই ভাবে ক্লাসিফাই করতে পারি। একটাকে আমরা বলি সাসপেন্ডেড গ্রোথ প্রসেস। তার মানে হচ্ছে when the microorganisms are maintained as suspension in the reactor by an appropriate mixing method, the process is known as suspended growth process. যেমন কতগুলো স্পেসিফিক ট্রিটমেন্টের নাম আছে, অ্যাক্টিভেটেড স্লাশ প্রসেস, অক্সিডেশন ডিশ প্রসেস, স্টেবিলাইজেশন লেগুন প্রসেস। তার মানে হচ্ছে এখানে এই প্রসেসের মধ্যে রিঅ্যাক্টর কিংবা ট্যাঙ্কের ভিতরে যেখানে ওয়েস্ট ওয়াটার বায়োলজিক্যালি ট্রিটেড হবে, সেখানে মাইক্রো অর্গানিজমস এর যে লাইফ সাইকেল, এরা যে মানে গ্রো করবে, সেই গ্রোথটা ওদের এই সাসপেন্ডেড অবস্থায় হয় আর কি। মানে ওয়েস্ট ওয়াটারের মধ্যে সাসপেন্ডেড অবস্থায় এরা গ্রো করে, তারপরে মাল্টিপ্লাই করে, তারপরে মরে যায়, ওদের হোল লাইফ সাইকেলটা এখানে চলতে থাকে, বাট অ্যাজ এ সাসপেন্ডেড
কন্ডিশন আর কি। তাহলে এইটাকে আমরা বলি সাসপেন্ডেড গ্রোথ প্রসেস। আরেকটা প্রসেস আছে জাস্ট অপোজিট টু দ্যাট সাসপেন্ডেড গ্রোথ প্রসেস, সেটা হচ্ছে অ্যাটাচড গ্রোথ অর ফিক্সড ফিল্ম প্রসেস। অ্যাটাচড গ্রোথ, এটা হচ্ছে সাসপেন্ডেড গ্রোথ আর এটা হচ্ছে অ্যাটাচড গ্রোথ। তার মানে হচ্ছে এখানে কোনো একটা কিছু দরকার আছে যার উপরে মাইক্রো অর্গানিজম গুলো অ্যাটাচড হবে আর কি, এবং সেখানে এটা গ্রো করবে, মাল্টিপ্লাই করবে, ফুড কনজিউম করবে। ফুড মানে হচ্ছে অর্গানিক ম্যাটার কনজিউম করবে এবং অ্যাকর্ডিংলি এই অর্গানিক ম্যাটারটাকে রিমুভ করবে আর কি। তাহলে অ্যাটাচড গ্রোথ অর ফিক্সড ফিল্ম প্রসেস হচ্ছে ইন দিস কেস the microorganisms in the reactor remain attached to some inert packing materials or medium. কোনো এক ধরনের ইনার্ট ম্যাটেরিয়াল লাগবে যার একটা সারফেস থাকবে, সেই সারফেসের উপরে এই মাইক্রো অর্গানিজমটা গ্রো করবে। যেমন কতগুলো স্পেসিফিক ট্রিটমেন্টের নাম আছে, ট্রিকলিং ফিল্টার মেথড, রোটেটিং বায়োলজিক্যাল কন্ট্রাক্টরস। এগুলো আরেকটু অ্যাডভান্স লেভেলে তোমাদেরকে এই ট্রিটমেন্ট মেথড গুলো পড়তে পারবা তোমরা ভবিষ্যতে। যদি তোমরা মাস্টার্স করো তাহলে ওখানে থিওরি অফ সুয়েজ ট্রিটমেন্ট আছে, সেখানে এগুলোর আরো বিস্তারিত প্রসেস গুলো সম্পর্কে জানা যাবে আর কি। বাট আমরা এখন শুধু এই নামগুলো বলছি। এই নামগুলো মানে হচ্ছে ট্রিকলিং ফিল্টার বা রোটেটিং বায়োলজিক্যাল কন্ট্রাক্টর, এগুলোকে আমরা বলছি দিস ইজ আন্ডার দ্য গ্রুপ অফ অ্যাটাচড গ্রোথ সিস্টেম। তার মানে হচ্ছে এখানে এমন একটা সিস্টেম আমরা তৈরি করব যেখানে কিছু মিডিয়া থাকবে, যার কিছু সারফেস এরিয়া থাকবে, সেই সারফেসের মধ্যে আসলে এই মাইক্রো অর্গানিজমস গুলো গ্রো করবে, মাল্টিপ্লাই করবে এবং তার লাইফ সাইকেল শেষ করবে। আর এই উপরেটা হচ্ছে সাসপেন্ডেড গ্রোথ, ওইটা হচ্ছে ভাসমান অবস্থায়, মানে ওয়েস্ট ওয়াটারের মধ্যে ভাসমান অবস্থায় তোমার একটা মাস অফ মাইক্রো অর্গানিজমস সেখানে থাকবে, বা এবং ওইখানেই তারা ওই ওয়েস্ট ওয়াটার থেকে বা সুয়েজ থেকে তারা অর্গানিক ম্যাটার নিবে অ্যাজ দেয়ার ফুড, এবং ওই অর্গানিক ম্যাটারটা নিয়ে তারা যে এনার্জিটা পাবে সেটা দিয়ে তারা তাদের লাইফ সাইকেল চলতে থাকবে, তারা গ্রো করবে, তারা মাল্টিপ্লাই করবে, রিপ্রোডাকশন হবে, ডেথ হবে। হ্যাঁ, ডেথ হয়ে গেলে সেটা আবার অর্গানিক ম্যাটার হয়ে যাবে, এইভাবে তাদের সাইকেলটা চলতে থাকবে। এটা হচ্ছে সাসপেন্ডেড অবস্থা। আর একই কাজটাই হবে, এটা হবে অ্যাটাচড গ্রোথ হবে আর কি, মানে একটা সারফেস লাগবে, সেই সারফেসের উপর এরা মানে এই একই বায়োলজিক্যাল প্রসেসটা চলবে আর কি। তো এইভাবে আমরা ক্লাসিফাই করতে পারি, একটা হচ্ছে সাসপেন্ডেড গ্রোথ প্রসেস আর একটা হচ্ছে অ্যাটাচড গ্রোথ প্রসেস। এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি হয়তো বলতে পারি যে ক্লাসিফাই বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্রসেসেস অ্যাকর্ডিং টু মাইক্রোবায়াল মেইনটেনেন্স ইন দ্য সিস্টেম অর অ্যান্ড অ্যাকর্ডিং টু অপারেশনাল কন্ডিশনস। সুতরাং তোমরা এটা জাস্ট খুব ক্লিয়ারলি এটা বলে দিতে পারো যে অ্যাকর্ডিং টু processes according to operational conditions, biological treatment processes can be 3 types. One is aerobic process, another one is anaerobic process, and the third one is anoxic process. এটাকে একটুখানি ডিফাইন করে দিলাম। আর processes according to microbial maintenance in the system, সেখানে তোমরা বলতে পারো যে এটাকে আমরা দুই ভাবে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে সাসপেন্ডেড গ্রোথ প্রসেস, যখন মাইক্রোঅর্গানিজম গুলো সাসপেন্ডেড অবস্থায় থাকে, তাদের কমপ্লিট লাইফ সাইকেলটা, তাদের ফুড কনজাম্পশন, তাদের গ্রোথ, তাদের রিপ্রোডাকশন, তাদের ডেথ, এই সব কিছুই সাসপেন্ডেড অবস্থায় হতে থাকে, এবং সেখানে এই বায়োলজিক্যাল রিমুভালটা হয় ইন দ্য প্রসেস, সেটাকে আমরা বলি সাসপেন্ডেড গ্রোথ। আরেকটা হচ্ছে অ্যাটাচড গ্রোথ, একই কাজটাই করে তারা ওই মানে ওয়েস্ট ওয়াটার বা সুয়েজ থেকে অর্গানিক ম্যাটারটাকে নিচ্ছে অ্যাজ ফুড, তারপরে ফুড পেয়ে তার এনার্জি হচ্ছে, সে গ্রো করছে, সে রিপ্রোডিউস করছে, সে ডেথ হচ্ছে তার। এই সাইকেল গুলো সম্পূর্ণটাই চলতে থাকে থ্রু মানে থ্রু দেয়ার মেটাবলিক অ্যাকশন। কিন্তু তাদের জন্য দরকার হচ্ছে একটা অ্যাটাচড ফিল্ম বা একটা অ্যাটাচড একটা মিডিয়া দরকার, একটা সারফেস দরকার হয়, সেখানে তারা এটা হয়। তাহলে এইভাবে আমরা দুইভাবে ক্লাসিফাই করতে পারি। ওকে, নিচে একটা নোট দেওয়া আছে, অক্সিজেন ইজ রিকোয়ার্ড ফর বোথ মাইক্রোবায়াল সিনথেসিস এন্ড এন্ডোজেনাস রেসপিরেশন ফর দ্য প্রসেস টু বি কন্টিনিউয়াস। The solids or sludge generated must be separated in a secondary clarifier. The major portion is recycled and the excess sludge is withdrawn from the clarifier under flow for further treatment. তো মাইক্রোবায়াল এইটা যেটা আমরা বললাম, সাসপেন্ডেড গ্রোথ কিংবা অ্যাটাচড গ্রোথ যেটাই হোক না কেন, দুইটার জন্যই অক্সিজেন দরকার। এবং এই যে তোমার বায়োলজিক্যাল ট্রিটমেন্টের যে স্টেজটা যেটা হয়, সেটা একটা রিঅ্যাক্টরের ভিতরে হয়, এবং তারপরে ইজ ফলোড বাই এ সেকেন্ডারি ক্লারিফায়ার বা সেকেন্ডারি সেডিমেন্টেশন। হ্যাঁ, বায়োলজিক্যাল ট্রিটমেন্ট শুরুর আগে যে আমরা প্রাইমারি সেডিমেন্টেশনের কথা আগে বলেছি আগের ক্লাসে, সেটা হচ্ছে প্রাইমারি সেডিমেন্টেশন।
আর এই বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্রসেস একটা রিঅ্যাক্টরের ভিতরে হবে, তারপরে এটার মধ্যে এই প্রসেসের ফলে যে স্লাসটা তৈরি হবে সেই স্লাসটা আবার আরেকটা ক্লারিফায়ার বা আরেকটা সেডিমেন্টেশন ট্যাঙ্কে যাবে, সেটাকে আমরা বলি সেকেন্ডারি ক্লারিফায়ার বা সেকেন্ডারি সেডিমেন্টেশন ট্যাঙ্ক, সেখানে যাবে এবং সেখান থেকে স্লাসগুলো, সেই স্লাসগুলো কিন্তু খুবই অ্যাক্টিভ স্লাস, কারণ এখানে কিন্তু বায়োলজিক্যাল গ্রোথ হচ্ছে, এখানে মাইক্রো অর্গানিজম গ্রোথ হচ্ছে, সুতরাং স্লাসগুলো খুবই মানে বায়োলজিক্যালি অ্যাক্টিভ এবং এইটার থেকে, এই স্লাস থেকে আবার একটা অংশ রিসাইকেল করা হয় রিঅ্যাক্টরের ভিতরে, সো দ্যাট ওইখানকার তোমার মেটাবলিক ফাংশনটা যেন ব্যালেন্সড অবস্থায় থাকে, আর এক্সেস স্লাসটাকে বের করে নিয়ে যেয়ে ফার্দার ট্রিটমেন্ট করে তারপরে ডিসপোজ করা হয়। ওকে, তাহলে তোমরা কি প্রসেস গুলো সম্পর্কে ধারণা পেলে? বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্রসেসের ডিফারেন্ট টাইপস অফ প্রসেসেস বুঝতে পেরেছো তো? হ্যাঁ, একটু কঠিন মনে হচ্ছে? বলো। হ্যাঁ কি? হ্যাঁ স্যার মানে কি, বুঝতে পেরেছো নাকি কঠিন লাগতেছে? হ্যাঁ ঠিক আছে। আমি তোমাদেরকে কিন্তু খুব বেশি ইনডেপথে নেব না এখন বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্রসেস, তোমরা জাস্ট এই জিনিসগুলো একটু জানতে হবে আর কি। হ্যাঁ, তাহলে তোমার বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্রসেস সম্পর্কে একটা ধারণা তৈরি হবে আর কি। ওকে, এরপরে আমরা আসি বিওডিটাকে। আমি আগেই বললাম যে বিওডিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মানে প্যারামিটার আমাদের, বিশেষ করে বায়োলজিক্যাল ট্রিটমেন্টের কথা যখন আমরা বলি আর কি। অর্গানিক স্ট্রেংথ অফ সুয়েজ মানে মিন করে এই বিওডি দিয়ে আর কি। বিওডির অ্যাপ্লিকেশনের মধ্যে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন হচ্ছে যে এইটা সুয়েজের অর্গানিক স্ট্রেংথ ইন্ডিকেট করে আর কি। মানে একটা সুয়েজ অর্গানিক্যালি কতটা স্ট্রং সেটা আমরা বুঝতে পারি এটার বিওডির মেজার দেখে আর কি। এটার বিওডি কত সেটা দেখে আমি বুঝতে পারি। যদি খুব হাই বিওডি হয় তাহলে বুঝতে হবে খুবই স্ট্রং অর্গানিক সুয়েজ আর কি। আর যদি লো বিওডি হয় তাহলে বুঝতে হবে যে না, খুব উইক মানে অর্গানিক ওয়েস্ট, মানে ওয়েস্ট ওয়াটারের মধ্যে অর্গানিক কনসেন্ট্রেশনটা খুবই কম আর কি। সো বিওডি ইজ এ মেজার of the strength of sewage or wastewater. The greater the concentration of degradable organic carbon, the higher the BOD. তার মানে হচ্ছে সুয়েজের মধ্যে যদি তোমার এই অর্গানিক কনসেন্ট্রেশন বেশি থাকে, অর্গানিক কার্বনের কনসেন্ট্রেশন যদি বেশি থাকে, তাহলে বিওডিটাও অনেক বেশি হবে আর কি। Domestic and industrial wastes are often domestic and industrial wastes often contain high levels of BOD, which if discharged untreated would seriously deplete dissolved oxygen reserves and reduce the diversity of aquatic life. Domestic এবং ইন্ডাস্ট্রিয়াল সুয়েজ এটা তো মানে বিওডি লেভেল বেশ হাই থাকে, ইন্ডাস্ট্রিয়াল সুয়েজের অবশ্য অনেক বেশি থাকে ডিপেন্ডিং অন দি টাইপ অফ ইন্ডাস্ট্রি, বাট ডোমেস্টিক সুয়েজেরও যথেষ্ট হাই বিওডি থাকে এবং সেটা যদি আমরা ট্রিটমেন্ট না করে ডিসচার্জ করে দিই কোনো ওয়াটার বডিতে, তাহলে দ্যাট উইল ডিপ্লিট দি ডিজলভ অক্সিজেন। ওই ওয়াটার বডির যে ডিজলভ অক্সিজেন আছে, যার দিয়ে যে ডিজলভ অক্সিজেনের কারণে মাছ বা অন্যান্য প্রাণী বেঁচে থাকে পানিতে, সেটা মানে এফেক্টেড হবে, ডিজলভ অক্সিজেন অনেকটাই কমে যাবে এবং সেখানে তোমার অ্যাকোয়াটিক লাইফ ফর্মস বা ইনক্লুডিং ফিশ এন্ড আদার অ্যানিমাল, প্ল্যান্টস এন্ড অ্যানিমালস, এগুলো তখন বাঁচতে পারবে না আর কি। সেই জন্যই আমাদেরকে ট্রিটমেন্ট করে তারপরে ডিসচার্জ করতে হবে। Engineered systems treatment facilities are constructed to prevent degradation of receiving waters by reducing the BOD level. এই ট্রিটমেন্ট করে আমরা কি করি? ট্রিটমেন্ট করে আমরা ওই সুয়েজের BOD লেভেলটাকে কমিয়ে নিয়ে আসি, মানে এতটাই কমিয়ে নিয়ে আসি যখন এটাকে ডিসচার্জ করলে, নদীতে ডিসচার্জ করলে আর নদীর তেমন ক্ষতি হবে না আর কি। সুতরাং সুয়েজ, বায়োলজিক্যাল সুয়েজ ট্রিটমেন্টের একটা প্রধান কাজ হচ্ছে এই সুয়েজের বিওডিটাকে কমিয়ে নিয়ে আসা। The efficiency of BOD removal is a common performance characteristics of sewage treatment plants. মানে এটা কত এফিশিয়েন্টলি বিওডি রিমুভ করছে, এটাই হচ্ছে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট। একটা সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট কতটা এফিশিয়েন্ট সেটা বোঝা যাবে সে কত বিওডি রিমুভ করতে পারে আর কি। BOD is also considered a major feature of treatment plant discharge permits. অনেক সময় এই BOD দিয়ে আসলে মানে ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে কতটুকু বা কত মানে কোয়ান্টিটি সুয়েজ, ট্রিটেড সুয়েজ ডিসচার্জ করা যাবে সেটা মেজার করা হয় কিন্তু এই বিওডি স্ট্রেংথ দিয়ে, বিওডি দিয়ে মেজার করা হয় আর কি। ডিসচার্জ পারমিট দেওয়া হয় আমাদের দেশে, এগুলো অবশ্য নাই এখন, এখনো পর্যন্ত এগুলো তো মানে সিস্টেম তৈরি হয় নাই, কিন্তু বিদেশে মনে করো সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে,
ট্রিটেড সুয়েজটাকেও তোমার নদীতে ফেলতে হলে তার একটা পারমিট প্রয়োজন হয় আর কি, এবং সেই পারমিটটা মানে পেতে হয় কোনো অথরিটি থেকে, এবং সেটা পাওয়ার জন্য মেজারটা হচ্ছে বিওডি, যে সে কতটুকু বিওডি রিলিজ করতে পারবে বা ডিসচার্জ করতে পারবে নদীতে, সেটার উপরে বেসিস করে তাকে পারমিটটা দেওয়া, এবং সেটার জন্য তাকে পে করতে হয় আর কি। তো সুতরাং একটা একটা টাকা পেমেন্ট করে তারপরে সে পারমিট পায় যে সে ট্রিটেড ওয়েস্ট ওয়াটারও ডিসচার্জ করতে পারবে নদীতে, এবং তার মধ্যে কতটুকু বিওডি থাকবে সেটা ডিটারমিন করবে যে সে কত টাকা পে করবে আর কি। তো এইভাবে বিওডির অ্যাপ্লিকেশনটা আমরা দেখতে পাই। সো বিওডির অ্যাপ্লিকেশন কিন্তু এনর্মাস, বিশেষ করে সুয়েজ বা ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের ক্ষেত্রে বিওডির অ্যাপ্লিকেশন হচ্ছে ট্রেমেন্ডাসলি ইম্পর্টেন্ট। এই বিওডি ছাড়া কিন্তু আমরা মানে এগুলো কিছুই করতে পারবো না, বুঝতেও পারবো না। কারণ আমি তো একটাই কথা বললাম যে একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট কতটুকু এফিশিয়েন্টলি ট্রিট করছে সেটা আমরা বের করব বা ডিটারমিন করব সে বিওডি কতটুকু রিমুভ করতে পেরেছে সেইটার উপরে নির্ভর করে আর কি। একই সঙ্গে প্যারালালি আমরা এটাও দেখি যে বিওডি রিমুভালের সঙ্গে সঙ্গে সাসপেন্ডেড সলিডসটাও কতটুকু রিমুভ হয়েছে সেটাও আমরা দেখি, বাট প্রাইমারিলি আমরা বিওডিটা দেখি, বিওডি কতটুকু রিমুভ করতে পেরেছে আর কি। এটা হচ্ছে আমাদের মানে সুয়েজ ট্রিটমেন্টের একটা মুখ্য কাজ। এবারে তাহলে আমরা দেখি বিওডি যেহেতু এত ইম্পর্টেন্ট, বিওডি সম্পর্কে তোমরা হয়তো পড়েছো, বাট আমি কুইকলি তোমাদেরকে আবার একটু রিক্যাপ করে দিচ্ছি। বিওডি 5 কতগুলো টার্ম আছে, একটা হচ্ছে বিওডি 5, আরেকটা হচ্ছে আলটিমেট বিওডি, আরেকটা হচ্ছে সিওডি। হ্যাঁ, বিওডি 5 হচ্ছে 5-day biochemical oxygen demand, the amount of oxygen consumed over an incubation period of 5 days, the standard laboratory estimate of BOD. এই BOD 5টাকে আমরা ধরে নেই যে এটা একটা স্ট্যান্ডার্ড ল্যাবরেটরি এস্টিমেট অফ BOD। হ্যাঁ, এবং এটা 5 দিন ইনকিউবেট করার পরে যে অক্সিজেন লেভেলটা থাকে সেটা দিয়ে আমরা মেজার, তোমরা ল্যাবরেটরিতে করেছো BOD 5। আচ্ছা, আরেকটা হচ্ছে BOD U বা আলটিমেট বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, আলটিমেট BOD, the amount of oxygen consumed or অথবা এটাকে আমরা অনেক সময় বলি BOD exerted when all the biodegradable organic matter has been oxidized। তার মানে ওখানে যে অর্গানিক ম্যাটার যতটুকু আছে সেটা কমপ্লিটলি অক্সিডাইজ করতে যে অক্সিজেনটা দরকার হয় সেটা হচ্ছে আলটিমেট BOD। ঠিক আছে, আরেকটা হচ্ছে সিওডি। অনেক সময় ওয়েস্ট ওয়াটারের মধ্যে অনেক ধরনের বায়োডিগ্রেডেবল মানে কি বলে অর্গানিক ম্যাটার থাকে যার সবগুলোকে বায়োলজিক্যালি ডিগ্রেড করা যায় না, কিছু কিছু ক্ষেত্রে ওইটাকে আবার কেমিক্যাল অ্যাড করে ডিগ্রেড করতে হয় আর কি। অর্গানিক ম্যাটার কিন্তু এটা বায়োলজিক্যালি ডিগ্রেডেবল না, তখন কিছু কেমিক্যাল অ্যাড করতে হয়। এটা করার ফলে যেটা হয় একেবারে কমপ্লিট অর্গানিক ম্যাটার যেটা থাকে কমপ্লিটলি আমরা অক্সিডাইজ করতে পারি, সেই জন্য আমরা এটাকে নাম দিয়েছি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তার মানে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড ইজ হায়ার দেন বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। Chemical oxygen demand হচ্ছে the amount of chemical oxidant expressed in oxygen equivalent required to completely oxidize a source of organic matter। মানে একটা ওয়েস্ট ওয়াটারের মধ্যে মনে করো অর্গানিক ম্যাটার আছে, কিছু অর্গানিক ম্যাটার আছে যেগুলোকে আমরা বায়োলজিক্যালি ব্রেক ডাউন করতে পারি, বায়োলজিক্যালি এটাকে অক্সিডাইজ করতে পারি, আবার কিছু অর্গানিক ম্যাটার আছে যেটাকে বায়োলজিক্যালি ডিগ্রেড করা যায় না, তার জন্য কিছু অক্সিডাইজিং এজেন্ট হিসাবে কিছু কেমিক্যাল অ্যাড করতে হয়। আমি জানি না তোমরা ল্যাবরেটরিতে সিওডি করেছো কিনা, সেখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অথবা পটাশিয়াম ডাইক্রোমেট এগুলো অক্সিডাইজিং এজেন্ট হিসাবে অ্যাড করে তারপরে আমি কমপ্লিট অক্সিডেশনটা করি আর কি অর্গানিক ম্যাটারে। তো তাহলে সেইটার অক্সিজেন ইকুইভ্যালেন্টটা হচ্ছে সিওডি, এই কমপ্লিট অক্সিজেন ইকুইভ্যালেন্টটা হচ্ছে সিওডি। তো এই জন্য আমরা সিওডিটাও অনেক সময় ডিটারমিন করি আর কি। হ্যাঁ, সিওডিটাও অনেক সময় ডিটারমিন করি, কিন্তু বায়োলজিক্যাল সুয়েজ ট্রিটমেন্টের ট্রিটমেন্ট পারফরমেন্স আমরা ডিটারমিন করি বিওডি দিয়ে আর কি। ওকে, আচ্ছা, অ্যারোবিক ডিকম্পোজিশন সিবিওডি এন্ড এনবিওডি। আমি কিছুক্ষণ আগে তোমাদের বলেছিলাম যে কার্বনেশিয়াস বিওডি, সেটা একটুখানি বলে নেই এখানে। তোমরা হয়তো পড়েও থাকতে পারো, তারপরে আমি কুইকলি বলে যাচ্ছি যদি কেউ মিস করে থাকো আগে। আমরা দুইটা টার্ম ইউজ করি, একটা হচ্ছে সিবিওডি আর একটা হচ্ছে এনবিওডি। when biodegradable organic matter is discharged into a water body, microorganisms especially bacteria feed on waste, breaking it down into simpler organic and inorganic substances. Aerobic decomposition produces stable end products such as carbon dioxide, sulfate, phosphate, nitrate. এগুলো হচ্ছে অ্যারোবিক ডিকম্পোজিশনের ফলে এইগুলো তৈরি হয়, অর্গানিক ম্যাটারটাকে ব্রেকডাউন করে এই স্টেবল ইনঅর্গানিক প্রোডাক্টগুলো আমরা পাই। আর এটার সিম্পলিফাইড অ্যারোবিক ডিকম্পোজিশনের ইকুয়েশনটা হচ্ছে এরকম: অর্গানিক ম্যাটার প্লাস অক্সিজেন ইন প্রেজেন্স অফ অর্গানিজম
it produces carbon dioxide, water, and of course new cells, নতুন microbial cell তৈরি হয় আর কি। এটা হচ্ছে তোমার very simple representation of aerobic decomposition. এখন কার্বনেশাস বিওডিটা কি? কার্বনেশাস বিওডিটা হচ্ছে আমরা এইভাবে ডিফাইন করি বা সংক্ষেপে সিবিওডি, the amount of oxygen utilized by microorganisms, তার আবার একটা স্পেসিফিক গ্রুপ আছে যেটাকে আমরা বলি কেমোহেটেরোট্রপ, হ্যাঁ, that utilize organic matter as a carbon and energy source. হ্যাঁ, তার কার্বন এবং এনার্জি সোর্সটা হচ্ছে অর্গানিক ম্যাটার থেকেই সে পায়। ওই ধরনের মাইক্রোঅর্গানিজম দিয়ে যে ব্রেকডাউনটা হয় বা অক্সিজেন ইউটিলাইজ করে যে গ্রুপ অফ মাইক্রোঅর্গানিজম, যেটাকে আমরা কেমোহেটেরোট্রপ বলি, সেটা হচ্ছে কার্বনেশাস ম্যাটার আর কি। হ্যাঁ, যেটা হচ্ছে অক্সিডেশন অফ কার্বনেস ম্যাটার and is called carbonaceous biochemical oxygen demand. আমি আবার একটু সিম্পলিফাই করে বলছি, সেটা হচ্ছে যে the amount of oxygen utilized by microorganisms in performing oxidation of carbonaceous matter, মানে অর্গানিক ম্যাটারের মধ্যে তোমার কার্বনেশাস ম্যাটারও থাকতে পারে, নাইট্রোজেনাস ম্যাটারও থাকতে পারে। তো এখন একটা গ্রুপ অফ ব্যাকটেরিয়া আছে যে কিনা তার কার্বন এবং এনার্জি পায় হচ্ছে অর্গানিক ম্যাটার থেকে। এই গ্রুপ অফ ব্যাকটেরিয়া যখন ওই অর্গানিক ম্যাটারটাকে যে অর্গানিক ম্যাটারের যে অংশটাকে অক্সিডাইজ করে সেটা হচ্ছে কার্বনেশাস অক্সিজেন ডিমান্ড বা সিবিওডি সংক্ষেপে। হ্যাঁ, বোঝা গেছে? আরেকটা হচ্ছে নাইট্রোজেনাস বিওডি বা এনবিওডি, the amount of oxygen consumed by microorganisms, এইটার নাম হচ্ছে কেমো অটোট্রপ, এটা হচ্ছে কেমোহেটেরোট্রপ, এটা হচ্ছে কেমো অটোট্রপ। এই গ্রুপ অফ ব্যাকটেরিয়া that utilize carbon dioxide as carbon source and inorganic matter as energy source. তার মানে হচ্ছে এখানে এই গ্রুপ অফ ব্যাকটেরিয়ার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে কেমোহেটেরোট্রপ গ্রুপ তাদের কার্বন এবং এনার্জিটা পায় হচ্ছে অর্গানিক ম্যাটার থেকে, আর কেমো অটোট্রপ গ্রুপ অফ ব্যাকটেরিয়াটা তার কার্বন এবং এনার্জিটা পায় হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং ইনঅর্গানিক ম্যাটার থেকে। ঠিক আছে, এই গ্রুপটাকে আমরা বলি কেমো অটোট্রপ আর এটা হচ্ছে কেমোহেটেরোট্রপ। এবং অক্সিজেন ইউটিলাইজড বাই দিস গ্রুপ অফ ব্যাকটেরিয়া ইন অক্সিডাইজিং নাইট্রোজেনাস ম্যাটার ইজ কল্ড নাইট্রোজেনাস বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এখানেও তোমার অক্সিজেন লাগবে এবং এই গ্রুপ অফ ব্যাকটেরিয়া সে অক্সিডাইজ করবে নাইট্রোজেনাস ম্যাটারকে, হ্যাঁ, যেমন অ্যামোনিয়া, এটাকে সে অক্সিডাইজ করবে আর কি। এবং এই যে অক্সিডেশন, এইটাকে আমরা বলি নাইট্রোজেনাস বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। আর এটা হচ্ছে কার্বনেশাস অক্সিজেন ডিমান্ড, কার্বনেশাস বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, সিবিওডি। তাহলে একটা সিবিওডি, একটা এনবিওডি। ঠিক আছে, ওকে। নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন নিশ্চয়ই তোমরা করেছো নাকি? বলো, কেউ বলো, তাহলে আমি এগুলোর পিছনে এত সময় দিব না আর কি। জি স্যার। করেছো না নাইট্রিফিকেশন? হ্যাঁ, ঠিক আছে, আমি তাহলে এগুলো একটু স্কিপ করে যাই, না হলে আজকে শেষ করা যাবে না। নাইট্রিফিকেশন, এখানে শুধু জাস্ট এই ছবিটা দেখলে আবার তোমাদের হয়তো মনে পড়বে। দেখো এখানে ছবিটা দেখো, এটা হচ্ছে একদিকে হচ্ছে অক্সিজেন কনজিউম মিলিগ্রাম পার লিটার, এটা হচ্ছে টাইম। তাহলে যদি আমরা বলি while the carbonaceous organic matter can be readily oxidized by bacteria, decomposition of nitrogenous organic matter takes some time to start. এখানে দেখো, এখানে যে এই যে তোমার কার্ভটা, এটা কিন্তু কার্বনেশাস বিওডি। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত এসে এই যে এটা হচ্ছে কার্বনেশাস বিওডি, সিবিওডি। ওকে, তো তার মানে হচ্ছে যে এই অক্সিডেশনটা খুব রেডিলি স্টার্ট হয়ে যায় আর কি। হ্যাঁ, তোমার যদি অ্যারোবিক এনভায়রনমেন্ট থাকে, অক্সিজেন থাকে এবং মাইক্রোঅর্গানিজম, দে ইমিডিয়েটলি স্টার্টস ডিকম্পোজিং দি অর্গানিক ম্যাটার। এটা হচ্ছে কার্বনেশাস বিওডি। আর নাইট্রোজেনাস বিওডিটা এটা স্টার্ট হইতে একটু সময় লাগে, কারণ হচ্ছে কি এটা একটা ডিফারেন্ট গ্রুপ অফ ব্যাকটেরিয়া দিয়ে এই অক্সিডেশনটা হয়, যেটাকে আমরা বলি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। হ্যাঁ, তো সেই নাইট্রিফাইং ব্যাকটেরিয়া গ্রো করতে একটু সময় লাগে। ওকে, সেই জন্য বলা হচ্ছে যে ডিকম্পোজিশন অফ নাইট্রোজেনাস অর্গানিক ম্যাটার টেকস সাম টাইম টু স্টার্ট। এটা স্টার্ট হইতে দেখো এখানে 5 দিনেরও পরে, 7-8 দিন পরে যে নাইট্রোজেনাস অক্সিডেশনটা শুরু হয় আর কি। কারণ হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া যেটা, সে যে তোমার কার্বন ডাইঅক্সাইড এবং
ইনঅর্গানিক ম্যাটার থেকে তার কার্বন এবং এনার্জি সোর্সটা পাবে, সেটা পাবে কোথায় সে? ওই আগে ব্রেকডাউনের ফলে এইখানে অক্সিডেশন হওয়ার ফলে তোমার এই কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে এবং আরো ইনঅর্গানিক ফর্ম তৈরি হবে, সেখান থেকে ওই এনার্জি এবং কার্বন সোর্স পেয়ে এই গ্রুপ অফ ব্যাকটেরিয়াটা ডেভেলপ করবে, তখন সে স্টার্ট করবে নাইট্রোজেনাস ম্যাটারকে অক্সিডাইজ করা আর কি। সেজন্য এটা করতে সময় লেগে যায় আর কি। সুতরাং আমরা যখন 5-day বিওডির কথা বলি, 5-day বিওডি ইজ ভার্চুয়ালি সিবিওডি। 5 ডে এর মধ্যে নাইট্রোজেনাস বিওডি আসে না। হ্যাঁ, মানে এই জন্যই বলা হচ্ছে যে এনবিওডি মানে 5 থেকে 8 দিনের মধ্যে শুরু হয় না। সো মোস্ট 5-day বিওডি টেস্ট আর কি সিবিওডি এবং নট এফেক্টেড বাই কি বলো, নট এফেক্টেড বাই, এখানে কি, এখানে এটা কি উঠে আছে, তুমি শুনতে পারছি না কেন? নট এফেক্টেড বাই নাইট্রিফিকেশন। ওকে, আচ্ছা আমি এটা একটু স্কিপ করে যাই, এটা তোমরা পড়ে নিও আর কি। হ্যাঁ, আচ্ছা সিবিওডি কাইনেটিক্স সম্পর্কে একটুখানি বলি, এটাও আমি জানি তোমাদের পড়ার কথা আর কি। অল কার্বনেশাস কম্পাউন্ডস আর নট ইজিলি অর কমপ্লিটলি অক্সিডাইজড বাই biodegraded. Also, the rate of oxidation may vary widely among different sources of organic matter. For example, carbon contained in tree leaves is not as biodegradable as carbon contained in sugar. এক এক ধরনের অর্গানিক ম্যাটারের মধ্যে এক এক মানে কনসেন্ট্রেশনে কার্বন থাকতে পারে। সুতরাং সব অর্গানিক ম্যাটার যে একই রেটে বায়োডিগ্রেডেশন হবে এমনটা না। তো এই যে ভ্যারিয়েশন বিটুইন ডিফারেন্ট টাইপস অফ অর্গানিক ম্যাটার, যেমন ট্রি লিভস, এটাও তো মানে একটা অর্গানিক ম্যাটার, সুগার অর্গানিক ম্যাটার, দেয়ার আর আদার ডেড অ্যানিমালস, যেগুলো অর্গানিক ম্যাটার। মানে এটার এই যে ভ্যারিয়েবিলিটি অফ ডিগ্রেডেশন প্রসেস, এইটার জন্য এটাকে অ্যাকোমোডেট করার জন্য আমাদেরকে এই বিওডি কাইনেটিক্সটা স্টাডি করতে হয়। ওকে, আমরা যদি এখন কাইনেটিক্সটা দেখি, কনসিডার দি অক্সিডেশন অফ অর্গানিক ম্যাটার ইন এ ওয়াটার স্যাম্পল অ্যাজ এ ফাংশন অফ টাইম। হ্যাঁ, তাহলে আমরা যদি ওয়াইটি কে আমরা সিবিওডি এক্সার্টেড বলি, সিবিওডি এক্সার্টেড, আর এলটি হচ্ছে সিবিওডি রিমেইনিং। at any time t, তাহলে yt আর lt এটা হচ্ছে দুটো ইম্পর্টেন্ট প্যারামিটার যেটা আমরা এই বিওডি কাইনেটিক্স স্টাডি করার জন্য ইউজ করি। at time t equal to 0 yt is 0। yt মানে হচ্ছে বিওডি এক্সারশন, মানে কোনো অক্সিডেশনই হয় নাই এখনো পর্যন্ত, একেবারে টাইম জিরোতে তোমার কোনো বিওডি এক্সারশন হয় নাই, তাহলে সেক্ষেত্রে yt হচ্ছে 0, দ্যাট ইজ নো সিবিওডি হ্যাজ বিন এক্সার্টেড। আর lt ইজ ইকুয়াল টু হবে এল নট। এল নটটা মানে হচ্ছে আলটিমেট সিবিওডি, তার মানে হচ্ছে এট টাইম টি ইজ ইকুয়াল টু 0 পুরো মানে পুরো ডিমান্ডটাই রয়ে গেছে। এখন যেহেতু কোনো সিবিওডি এক্সারশন হয় নাই, কোনো বিওডি স্যাটিসফ্যাকশন হয় নাই, তাহলে পুরোটাই রিমেইনিং, সেজন্য ওইটাই হচ্ছে আলটিমেট বিওডি। মানে ওইটাই ওই মানে কমপ্লিট অক্সিডেশন করার জন্য ওই পরিমাণ অক্সিজেন লাগবে, সেটাই হচ্ছে আলটিমেট বিওডির সংজ্ঞা আর কি। হ্যাঁ, তাহলে এল টি ইজ ইকুয়াল টু এল নট, তার মানে হচ্ছে যে আমরা টি ইজ ইকুয়াল টু 0 এই পয়েন্টে যদি ধরি, তাহলে সেখানে ওয়াইটি 0, এখানে দেখো এখানে যে বিওডি ইউটিলাইজ বলতেছে এটাই হচ্ছে ওয়াইটি। হ্যাঁ, বিওডি ইউটিলাইজড বা বিওডি এক্সার্টেড একই জিনিস আর কি। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে ওয়াইটি। তাহলে যখন টি ইজ ইকুয়াল টু 0 এই পয়েন্টে তার মানে বিওডি এক্সার্টেড 0। যত আমার সময় বাড়তেছে বিওডি এক্সারশন হচ্ছে, হ্যাঁ বিওডি এক্সারশন হচ্ছে বাড়তেছে আর কি। আর এখানে এটা হচ্ছে বিওডি রিমেইনিং ভার্সাস টাইম। হ্যাঁ, এই যে আলটিমেট বিওডি যেটা বা এই যে এলটি যেটা বিওডি রিমেইনিং, এলটি তো 0 যখন, তখন এই মানে বিওডি রিমেইনিং হচ্ছে এইখানে আর কি। হ্যাঁ, এবং এইটাই হচ্ছে আলটিমেট বিওডি আর কি, এটাই হচ্ছে আলটিমেট বিওডি লাইন। তাহলে পুরোটাই রয়ে গেছে এখানে, মানে ফুল মানে বিওডি ডিমান্ড বা অক্সিজেন ডিমান্ড রিমেইনস, যেহেতু কোনো এক্সারশন হয় নাই বা কোনো স্যাটিসফ্যাকশন বা ইউটিলাইজেশন হয় নাই, তাহলে পুরোটাই রয়ে গেছে। যত টাইম বাড়বে তত এই এলটিটা কমতে থাকবে আর কি, এলটিটা কমতে থাকবে। আর এখানে বিওডি
ইউটিলাইজেশনটা বা ওয়াইটি যেটাকে আমরা ওয়াইটি বলি, এই ওয়াইটিটা বাড়তে থাকবে আর কি। টাইমের সঙ্গে সঙ্গে ওয়াইটি বাড়বে আর এলটিটা কমতে থাকবে আর কি। সো এখন আমরা কি বুঝবো? অ্যাজ দ্য অক্সিডেশন প্রসেস বিগিনস, অক্সিজেন ইজ কনজিউমড, সিবিওডি এক্সার্টেড, ওয়াইটি ইনক্রিজেস। এটাই হচ্ছে ওয়াইটি ইনক্রিজেস, এই বিওডি ইউটিলাইজ, এটাকেই আমরা বলছি ওয়াইটি ইনক্রিজেস। পোটেনশিয়াল টু কনজিউম অক্সিজেন ইজ রিডিউসড, CBOD remaining, LT decreases. CBOD remaining, LT decreases. Okay. The rate at which CBOD is exerted is rapid at first. এটা প্রথমে খুব rapid rate exerted হয়, but later slows and eventually reaches zero. দেখো এটা এখানে খুব হাই রেটে এক্সারশন হচ্ছে বা ইউটিলাইজেশন হচ্ছে, তারপরে আস্তে আস্তে রেট কমে যাচ্ছে এবং একটা পর্যায়ে যেয়ে কিন্তু আর কোনো ইনক্রিজ হচ্ছে না, রেট একই কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে আর কি। তো সেটাই বলতেছে, the rate at which CBOD is exerted is rapid at first but later slows and eventually reaches zero. মানে the rate is zero আর কি, when all the biodegradable organics have been oxidized. The total amount of oxygen consumed in oxidizing the waste defines the ultimate CBOD, L naught. যখন এটা পুরোটাই অক্সিডাইজড হয়ে যাবে তখন ওইটাই হচ্ছে তোমার আলটিমেট বিওডি বা সিবিওডি আর কি। এখন এই ফিগারটাকে আমি আবার কনসিডার করছি, এক্সপোনেনশিয়াল ডিক্লাইন অফ সিবিওডি রিমেইনিং এল ক্যান বি মডেলড অ্যাজ দ্য ফার্স্ট অর্ডার ডিকে। এইটাকে এই যে তোমার এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করছে আর কি, বা সিবিওডি রিমেইনিং যেটা, সেটা যেহেতু কমে যাচ্ছে, ডিক্লাইন করতেছে এবং সেটা এক্সপোনেনশিয়ালি করতেছে, সেইটাকে আমরা মডেল করি অ্যাজ ফার্স্ট অর্ডার ডিকে। as first order decay, তার মানে হচ্ছে DL/DT, মানে চেঞ্জ অফ L, Lটা হচ্ছে এই যে BOD রিমেইনিং, চেঞ্জ অফ L is equal to বা proportional to the concentration of L, যতটুকু বাকি আছে সেটাকেই আমরা বলি মাইনাস KL। মাইনাস সাইনটা হচ্ছে বিকজ ইট ইজ ডিকেইং, কমে যাচ্ছে, ডিক্রিজিং, সেজন্য এটা মাইনাস। So DL/DT equal to minus KL, where K is the CBOD reaction rate constant per day. আর ইন্টিগ্রেটিং ইকুয়েশন 1, এটাকে যদি তুমি ইন্টিগ্রেট করো দেন ইউ উইল গেট LT is equal to L naught e to the power minus KT। তাহলে L naught টা হচ্ছে CBOD remaining at any time T, আর L naught টা হচ্ছে the ultimate CBOD, আর K হচ্ছে তোমার CBOD রিঅ্যাকশন রেট কনস্ট্যান্ট, আর T তো হচ্ছে টাইম। তাহলে এই ইন্টিগ্রেট করলে আমরা যে ইকুয়েশনটা পাইলাম এটা হচ্ছে তোমার BOD ইকুয়েশন। তার সঙ্গে আমরা যদি BOD এক্সারশনটাকে রিলেট করতে চাই, এখানে দেখো এই ফিগারটা আগে দেখো, BOD এক্সারশন, হেয়ার CBOD exerted at any time T, YT is given by the difference between ultimate CBOD L naught and the CBOD remaining LT। তুমি এইখানে দেখো, এই কার্ভের মধ্যে আসো, এই পর্যন্ত হচ্ছে তোমার আলটিমেট CBOD আর কি, আলটিমেট CBOD যেটা এখান থেকে আসছে আর কি, আলটিমেট CBOD হচ্ছে এইটা আর কি। তো তাহলে আমরা যখন সময়ের সঙ্গে সঙ্গে BOD এক্সারশন হচ্ছে বা ইউটিলাইজড হচ্ছে, তো তার মানে হচ্ছে যত BOD এক্সারশন হচ্ছে LT তত কমতেছে। এখানে দেখো, এখানে দেখানো হয়েছে। তাহলে এইখানে যদি আমি এই আলটিমেট BOD যদি চিন্তা করি, তাহলে এখান থেকে এইটুকু আমার হলো BOD এক্সারশন হয়ে গেল, BOD মানে ইউটিলাইজড হলো, আর এইটা থাকলো LT, এটা হচ্ছে LT আর এটা হচ্ছে YT। তো তাহলে আমি YT is equal to বলতে পারি L naught, L naught এর লাইনটা হচ্ছে এইটা L naught। তো আমি YT, এটাকে যদি YT বলি, BOD টাকে যদি YT বলি, তাহলে YT is equal to হচ্ছে L naught minus LT। ঠিক আছে না? ঠিক আছে, at any time T BOD T অথবা YT is equal to হচ্ছে L naught, which is ultimate BOD, L naught minus LT, যেটা রিমেইনিং আর কি। LT টা হচ্ছে রিমেইনিং at time T, আর L naught টা হচ্ছে আলটিমেট CBOD, আর এইটা YT টা হচ্ছে BOD exerted at time T। বুঝতে পেরেছো? ক্লিয়ার হচ্ছে এটা? বলো। জি স্যার। আর এখান থেকে এখানে আগের স্লাইডে গেলাম, আমি আগের স্লাইডে যে LT-টা পেয়েছি, এই LT-র ভ্যালুটা ইন টার্মস অফ L naught, এটাকে যদি আমি এখন এখানে সাবস্টিটিউট করি, LT-র জায়গায় যদি আমি সেই L naught
হ্যাঁ, যেটা দেখলাম আর কি L নট ই টু দি পাওয়ার মাইনাস KT, এই ভ্যালুটা যদি আমি এখানে সাবস্টিটিউট করি তাহলে সেখান থেকে আমরা পাই YT ইকুয়াল টু L নট। তার মানে হচ্ছে আমি একটা টার্মের মধ্যে নিয়ে আসলাম, L নট এর টার্মে নিয়ে আসলাম। তাহলে YT আমি ডিটারমিন করতে পারি। YT মানে হচ্ছে BOD utilized at any time T is equal to L নট into 1 minus e to the power minus KT। এটাকে রিঅ্যারেঞ্জ করে আমরা L নটটাও বের করতে পারি। L নট is equal to YT over 1 minus e to the power minus KT। তো তাহলে এই ইকুয়েশন দুইটাকে, এইটা অথবা এটাকেই আমরা বলি বিওডি ইকুয়েশন। হ্যাঁ, ঠিক আছে। তো এটাও যদি তুমি মনে রাখো তাহলেও হবে আর কি। এটা যদি তোমার মাথায় থাকে তাহলে হবে YT equal to L নট into 1 minus e to the power minus KT। কিভাবে আসলো এটা তো আমরা দেখলাম, কিভাবে ডিরাইভ করলাম এটা তো আমরা খুব সিম্পল, এই ডায়াগ্রাম থেকে, এই ফিগার থেকে আমরা এইটাকে ডিরাইভ করলাম। খুব সিম্পল, YT at any point, YT মানে হচ্ছে BOD exerted or BOD utilized at any time T, সেখানে সেটা ইজ ইকুয়াল টু হচ্ছে L নট। L নটটা হচ্ছে আলটিমেট বিওডি, তার মানে হচ্ছে বিওডি রিমেইনিং এট টাইম 0, T ইজ ইকুয়াল টু 0, সেটাকে আমরা বলি আলটিমেট বিওডি। মানে পুরোটাই রয়ে গেছে, পুরোটাই মানে পুরো ডিমান্ডটাই রয়ে গেছে, কোনো কিছুই স্যাটিসফ্যাকশন হয়। সেখান থেকে মাইনাস LT, LTটা হচ্ছে এট টাইম টি সময় পরে কতটুকু রয়েছে আর কি। তাহলে এই দুইটার ডিফারেন্সই হচ্ছে তোমার বিওডি এক্সার্টেড যতটুকু হয়ে গেছে আর কি। তাহলে এখান থেকে আমরা এই এক্সপ্রেশনটা পাই, ইকুয়েশনটা পাই YT ইকুয়াল টু L নট ইন্টু 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস KT। এটা কিভাবে পেলাম? এই LTর ওই আগের এক্সপ্রেশনটা, যেটা LT ইজ ইকুয়াল টু L নট ইন্টু e টু দি পাওয়ার মাইনাস KT, ওইটা আমি এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমি এটা পাচ্ছি। দিস ইজ দ্য সিম্পল ইকুয়েশন, বিওডি ইকুয়েশন। অথবা এটাও যদি তুমি সরাসরি তোমাকে বলা হয়, তুমি বিওডি তোমাকে বলা হলো বিওডি 5 কিংবা বিওডি 3 তোমাকে বলা হলো, এবং বলা হলো তুমি আলটিমেট বিওডি কত বের করো, দেন ওই বিওডি 5 এর ভ্যালু তুমি এখানে বসায় তুমি আলটিমেট বিওডিটা বের করতে পারো, যদি তোমার বিওডি রিঅ্যাকশন রেট কনস্ট্যান্টটা জানা থাকে আর কি। ঠিক আছে, তো এইটা কিন্তু তোমাদেরকে একটু বুঝতে হবে আর কি। আর এনবিওডি কাইনেটিক্সটাও ঠিক একই রকম। এনবিওডি বিহেভস in almost identical fashion. Exertion of NBOD follows first order kinetics, একইভাবে যেটা আমরা একটু ডিসকাস করলাম, CBOD kinetics যেভাবে ডিসকাস করলাম একইভাবে NBOD kineticsটা আমরা বুঝতে পারি। এবং এই যে CBOD এর যে ইকুয়েশন, সেখানে শুধুমাত্র তুমি এই মানে তোমার সিম্বল গুলো চেঞ্জ করে দিবা আর কি, N and K for Y, L and K। ঠিক আছে, যেখানে আমরা বলি যে Y হচ্ছে তোমার BOD exerted বা BOD utilized at any point in time, ওইটাকে তোমার হচ্ছে N, তার মানে নাইট্রোজেনাস BOD exerted at any point in time। আর Lটা হচ্ছে তোমার BOD remaining, BOD রিমেইনিংটা হচ্ছে L নট হচ্ছে BOD রিমেইনিং at time T is equal to 0, আর LT হচ্ছে BOD রিমেইনিং at time T is equal to T। একইভাবে তুমি L এর জায়গায় N টা বসাতে পারো। আর K তো হচ্ছে তোমার রিঅ্যাকশন রেট কনস্ট্যান্ট, এটা হচ্ছে কার্বনেশিয়াস BOD রিঅ্যাকশন রেট কনস্ট্যান্ট, এটা নাইট্রোজেনাস BOD রেট কনস্ট্যান্ট। সুতরাং NBOD is initiated well after CBOD has begun to be exerted, এইটাই শুধু ডিফারেন্স আর কি। এটা শুধু মানে এই একটা টাইম ল্যাগ শুধু আছে NBOD আর CBOD এর মধ্যে আর কি। ওকে, আর এই উপরের কার্ভটা দেখাচ্ছে যে তুমি যদি এইরকম পয়েন্ট দেখো, তাহলে এখানে CBOD আর NBOD অ্যাড করলে, সাম আপ করলে যেটা হয়, এইটা হচ্ছে সেই কার্ভটা আর কি। তার মানে এখান থেকে শুরু করে এটা হচ্ছে টোটাল BOD এর কার্ভ আর কি। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে তোমার CBOD প্লাস NBOD, আর এইটুকু হচ্ছে CBOD, আর এখান থেকে তোমার NBOD শুরু হলো আর কি। ঠিক আছে, তো এই কার্ভটা বুঝতে পারছো তোমরা? ওকে, আরেকটা জিনিস হচ্ছে BOD রিঅ্যাকশন রেট কনস্ট্যান্টটা তুমি কোত্থেকে পাবা? The reaction rate constant K is the measure of the biodegradability of waste, এবং magnitude K is related to nature of waste. Typical range of values of K untreated sewage এর জন্য 0.35 থেকে 0.7 per day, treated sewage হলে 0.1 থেকে 0.35, unpolluted river water হলে 0.05 per day। এই ফিগারগুলো, these are typical values of K। হ্যাঁ, K ল্যাবরেটরিতে ডিটারমিন করা যায়, বাট সবসময় তো সব ধরনের সুয়েজ নিয়ে ল্যাবরেটরিতে অ্যানালাইসিস করে ডিটারমিন করা সম্ভব হয় না অনেক সময়, সুতরাং এই ধরনের টাইপিক্যাল ভ্যালুগুলো ইউজ করা সম্ভব। হ্যাঁ, আনট্রিটেড সুয়েজের জন্য K ভ্যালুটা বেশি, অনেক বেশি, 0.35 থেকে 0.7 পর্যন্ত ভ্যারি করতে পারে ডিপেন্ডিং অন দি সুয়েজ স্ট্রেংথ। আর ট্রিটেড সুয়েজ হলে 0.1 থেকে 0.35, আর আনপলিউটেড রিভার ওয়াটার যদি হয় তাহলে 0.05
বা less than 0.05 per day. Values of CBOD reaction rate coefficient K may be determined experimentally in the lab, and once determined for a particular waste source, the rate constant usually displays little variation. তার মানে একবার যদি ল্যাবরেটরিতে কোনো একটা পার্টিকুলার ওয়েস্টের জন্য K ভ্যালু ডিটারমিন করা যায়, তাহলে সেই K ভ্যালু ওই ধরনের ওয়েস্টের জন্য সবসময় আনচেঞ্জ থাকবে আর কি, খুব বেশি একটা ভ্যারিয়েশন হবে না। সেজন্য এই টাইপিক্যাল ভ্যালুগুলো ইউজ করা সম্ভব। তবে হ্যাঁ, এই সব কিছু, এই যে বিওডি রিঅ্যাকশন রেট, এটার সঙ্গে কিন্তু টেম্পারেচারের একটা বড় সম্পর্ক আছে। সুতরাং there is a temperature relation এই কে এর সঙ্গে, তাহলে KT is equal to K20, এই এক্সপ্রেশন দিয়ে তোমাকে এই টেম্পারেচার অ্যাডজাস্টমেন্টটা করতে হবে আর কি। তার মানে তোমার যদি CBOD রিঅ্যাকশন রেট কনস্ট্যান্ট জানা থাকে at 20 ডিগ্রি সেলসিয়াস, যেটা ল্যাবরেটরি স্ট্যান্ডার্ড, সেটা জানা থাকলে পরে তুমি at any temperature T, তার জন্য তুমি বের করতে পারবা KT is equal to K20 theta to the power T minus 20. থিটাটা হচ্ছে তোমার একটা টেম্পারেচার কোএফিশিয়েন্ট, যার কমন ভ্যালু হচ্ছে 1.047, আর K20 হচ্ছে রেট কনস্ট্যান্ট at স্ট্যান্ডার্ড 20 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে আমরা ল্যাব রেফারেন্স টেম্পারেচার বলি, আর KTটা হচ্ছে রিঅ্যাকশন রেট at any different temperature T ডিগ্রি সেলসিয়াস। এটা 30 ডিগ্রি হোক বা 25 ডিগ্রি হোক, তাহলে মনে করো এখানে যদি 25 ডিগ্রি হয়, তাহলে K25 is equal to হবে K20 এর যে ভ্যালু সেটা, আর থিটার ভ্যালু তো এখানে বলাই আছে 1.047, এখানে 25 minus 20 হিসাব করলে যা আসে সেটাই হবে তোমার K25 এর ভ্যালু আর কি। অ্যাডজাস্ট করে নিতে হবে। তোমার ওয়েস্ট ওয়াটারে যদি কোনো প্রবলেম থাকে, যদি ওয়েস্ট ওয়াটারে বলা হয় যে ওয়েস্ট ওয়াটার টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস এবং সি ভ্যালু যদি দেওয়া থাকে তোমার ল্যাব স্ট্যান্ডার্ডের সি ভ্যালু বা বিওডি রিঅ্যাকশন রেট কনস্ট্যান্ট হিসেবে যদি বলা থাকে K at 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তোমাকে এখানে টেম্পারেচারটা অ্যাডজাস্ট করে নিতে হবে। দুটো প্রবলেম দেখো, চট করে দুটো প্রবলেম আমি বলি তোমাকে, এটা জাস্ট বিওডি প্রবলেম। হ্যাঁ, Problem 1, a 9 milliliter sample of sewage mixed with dilution water to fill a 300 milliliter bottle. That is, the dilution factor is 0.03. Has an initial DO, dissolved oxygen, of 9 milligram per liter. After 5 days, the DO dropped to 3 milligram per liter. The reaction rate constant K has been found to be 0.22 per day. What is the BOD5 of this sewage? What would be the ultimate CBOD? What would be the remaining oxygen demand after 5 days? খুব সিম্পল প্রবলেম। প্রথমেই তোমাকে বিওডিটা 5 ডে বিওডিটা তুমি বের করতে পারবা, কারণ তুমি ইনিশিয়াল অক্সিজেন লেভেল জানো, ইনিশিয়াল অক্সিজেন 9 মিলিগ্রাম পার লিটার, এবং সেখান থেকে তোমার এই 9 - 3, 5 দিন পরে তুমি ডিজলভ অক্সিজেন পেলা 3, সুতরাং 9 - 3, আর ওই যে তুমি ডাইলিউশন করছো সেই ডাইলিউশন ফ্যাক্টরটা হয়ে গেছে 0.03, তার মানে 9 মিলিলিটার স্যাম্পল নিলা আর 300 মিলিলিটার বটল ফিল করলা আর কি, তাহলে 9 ডিভাইডেড বাই 300 gives you 0.03 আর কি। হ্যাঁ, তো তাহলে এখান থেকে তুমি কি পেলা? BOD5 পেলা। BOD5টা কত পেলা? 200 মিলিগ্রাম পার লিটার। এখন তোমার কি বলছে? BOD5 তুমি পেয়ে গেলা, হোয়াট উড বি দি আলটিমেট CBOD? এখন তুমি BOD5 পাইছো 200 মিলিগ্রাম পার লিটার, তোমাকে এখন বলা হলো আলটিমেট BOD কত এটা, সেখান থেকে তুমি কিভাবে বের করবা? The total amount of oxygen needed to decompose the carbonaceous portion of the waste can be found by this expression. ওই যে যেটা আমরা একটু আগে দেখলাম, L0 equal to, এখানে আমরা ওটা দেখছি YT লেখা ছিল, YT-টাই হচ্ছে এখানে BOD5, কারণ আমরা 5 ডে BOD এর কথাই এখানে বলছি, 5 ডে BOD-টাই বের হলো আর কি। সুতরাং 5 ডে BOD হচ্ছে আমার, হ্যাঁ, বা Y5 যদি বলি আমি, Y5 হচ্ছে 200, আর নিচে K ভ্যালু হচ্ছে -22, -0.22 into 5 হচ্ছে টাইম T। তো তাহলে এই 5 ডে BOD রেসপেক্টে বা BOD5 এর রেসপেক্টে আমার আলটিমেট BOD-টা হচ্ছে 300 মিলিগ্রাম পার লিটার, জাস্ট এই এক্সপ্রেশনটা ইউজ করে আর কি। আচ্ছা, আফটার 5 days 200 milligram per liter of oxygen demand out of total 300 milligram per liter would have already been used. The remaining oxygen demand would therefore be 300 minus 200. তার মানে 5 দিন পরে আর ডিমান্ড কত থাকবে? 5 দিন পরে ডিমান্ড হচ্ছে 300 minus 200, 100 milligram per liter. So this is a simple example just to show you কিভাবে আমরা এই ইকুয়েশন গুলো ইউজ করি, BOD ইকুয়েশন গুলো আর কি। আর এখানে হচ্ছে considering the previous problem, the sewage sample had an ultimate the sewage sample had an ultimate BOD equal to 300 milligram per liter. At 20 degrees C, the 5-day BOD was 200 milligram per liter. ওই যে আগের প্রবলেমটার কথা বলা হচ্ছে। The reaction rate constant was 0.22 per day.
what would the 5-day BOD of waste be at 25 degrees Celsius? আমি আগের প্রবলেম কথা চিন্তা করে এখন বলছি যে 5-day BOD at 25 ডিগ্রি সেলসিয়াস কত হবে আর কি। তাহলে ওইটা আর সিম্পলি কিছুই না, আমাদের ওই যে টেম্পারেচার অ্যাডজাস্টমেন্টের যে ফর্মুলাটা সেটা ইউজ করতে হবে। সেটা ইউজ করে আমাকে প্রথমে কে এর ভ্যালুটা বের করতে হবে, কে at 25 ডিগ্রি সেলসিয়াস। সেটা আমি এই ইকুয়েশনটা ইউজ করে কে 20 আমার জানা আছে 0.22 পার ডে এটা, আর থিটার ভ্যালু হচ্ছে 1.047, 25 minus 20 that gives you 0.277 per day। তাহলে কে কে at 20 ডিগ্রি সেলসিয়াস বা রিঅ্যাকশন রেট কনস্ট্যান্ট ছিল 0.22 পার ডে, আর 25 ডিগ্রি সেলসিয়াসে এটা হয়ে গেল 0.277 পার ডে। তাহলে এখন বিওডি 5 খুব সিম্পল। বিওডি 5 আমরা আবার যদি সেই আগের ইকুয়েশনে বিওডি ইকুয়েশনে যাই, তাহলে ওই যেখানে আমরা বের করেছিলাম yt is equal to L naught into 1 to the power minus kt, তাহলে এখানে টিটা হচ্ছে 5 ডে, আমরা 5 ডে বিওডি রেসপেক্টে বের করতে যাচ্ছি। তাহলে বিওডি 5 is equal to L naught into 1 minus e to the power k into 5। কে এর ভ্যালু তো আমরা জানি 0.277, এটা এখানে এখানে তুমি বসিয়ে দিলে তুমি ইউ গেট দি 5 ডে বিওডি 25 মিলিগ্রাম পার লিটার। তাহলে এখানে কি ডিফারেন্সটা আমি দেখলাম, 20 ডিগ্রি সেলসিয়াসে আমার বিওডি আসছিল হলো 200 মিলিগ্রাম পার লিটার, আর যখন আমার টেম্পারেচারটা বেড়ে গেল, হ্যাঁ, বিওডি 5 at 25 ডিগ্রি সেলসিয়াস আমি বিওডিটা পেলাম, বিওডি 5 পেলাম 225 মিলিগ্রাম পার লিটার। 200 তে আমার 25 মিলিগ্রাম পার লিটার বেশি আসলো আর কি, তাই না? তো তার মানে হচ্ছে যে টেম্পারেচারের সঙ্গে একটা রিলেশনশিপ আছে এই বায়োডিগ্রেডেশন প্রসেসের আর কি। হ্যাঁ, notice that the 5-day BOD at 25 degrees C is somewhat higher than the 20 degrees C value of 200 milligram per liter. The same total amount of oxygen is required at either temperature, but as temperature increases, it gets used up sooner. মানে আলটিমেট সিবিওডি হয়তো একই থাকবে, কিন্তু এটা মানে খুব র্যাপিডলি অ্যাবজর্ব হয়ে যাবে, ডিগ্রেডেড হয়ে যাবে আর কি। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে তোমার biological treatment, role of microorganisms. আচ্ছা, আমি এইটা মানে ভাবতেছি যে এটা থাক, এখন এটা মানে তোমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে, এই পর্যন্তই থাকুক। বায়োলজিক্যাল সুইচ ট্রিটমেন্ট সম্পর্কে জাস্ট তোমার ইনিশিয়াল কিছু আইডিয়া আর কি। আর রোল অফ মাইক্রো অর্গানিজমস, এটা মনে হয় তোমাদের জন্য, তোমাদের পরীক্ষার জন্য আমি বলছি যে এটা দরকার নাই, কিন্তু তোমরা পড়বা, এটা পড়ে নিবা। আমি তোমাদেরকে তো নোট দিয়ে দিব, তোমরা একটু পড়ে নিও। এর কারণ হচ্ছে এই রোল অফ মাইক্রো অর্গানিজমসটাই তো হচ্ছে খুব ইম্পর্টেন্ট বায়োলজিক্যাল সুইচ ট্রিটমেন্টের আর কি। কারণ মাইক্রো অর্গানিজম কিভাবে রোল প্লে করে এটা যদি বুঝতে না পারি, তাহলে আসলে আমি বায়োলজিক্যাল সুইচ ট্রিটমেন্ট বুঝতে পারবো না বা এটা ডিজাইনও করতে পারবো না আর কি। সুতরাং এখানে এই বিষয়টা আছে। In biological treatment, microorganisms use the organics in sewage as food supply and convert them into biological cells or biomass. Because sewage contains a wide variety of organics, a wide variety of organisms, or a mixed culture is required for complete treatment. Each type of organism is the mixed culture utilizes the food source most suitable to its metabolism. So এটা একটু তোমাদের রিডিং এর জন্য আমি দিয়ে দিচ্ছি এই ম্যাটেরিয়ালস গুলো। এই কার্ভটা তোমরা একটুখানি পড়ে নিও আর কি। এই যে এটা হচ্ছে তোমার মাইক্রোবায়াল গ্রোথ এন্ড ফুড ইউটিলাইজেশন। ওদের ফুড তো হচ্ছে অর্গানিক ম্যাটার, এই অর্গানিক ম্যাটারের কনসেন্ট্রেশনের সঙ্গে মাইক্রোবায়াল গ্রোথটা কিভাবে ভ্যারি করে আর কি, সেটাই দেখাইছে আর কি এই কার্ভ দিয়ে আর কি। হ্যাঁ, ওকে। তোমাদের কিছু বলার আছে, বলো। কিছু বলবা? না স্যার।
তাহলে আমি এইটা শেয়ার স্টপ করি, আমি আরেকটা শেয়ার দিই আর কি। সেটা হচ্ছে তোমার ন্যাচারাল ট্রিটমেন্ট অফ ওয়েস্ট ওয়াটার, এটা সম্পর্কে একটু ডিসকাস করে দিই, তারপরে শেষ করবো আর কি। এটা হচ্ছে এটাও বায়োলজিক্যাল সুয়েজ ট্রিটমেন্ট, কিন্তু এটা স্পেসিফিক্যালি এটাকে আমরা বলি ওয়েস্ট স্টেবিলাইজেশন পন্ডস বা ওয়েস্ট স্টেবিলাইজেশন লেগুনস, অনেক নামেই এটাকে পাওয়া যায় লিটারেচারে, বাট এটা হচ্ছে একটা পন্ড সিস্টেম অফ ট্রিটমেন্ট, যেখানে আমরা ন্যাচারাল প্রসেসটাকে ইউটিলাইজ করি ইন বায়োলজিক্যাল সুয়েজ ট্রিটমেন্ট আর কি। ওকে, এখানেও কিছু ক্যাটাগরিজ আছে, যেমন আমরা কয়ভাবে ক্লাসিফাই করতে পারি ওয়েস্ট স্টেবিলাইজেশন পন্ডটাকে। Waste stabilization pond has been used as an all-inclusive term that refers to, আচ্ছা আমি বরং আমার খুব ডিস্টার্ব করতেছে এখানে তোমার এই বারটা, আমার মনে হয় যে একজন যদি কেউ জয়েন করে তখন ওইটা নিচে নেমে আমার এখানে লেখাগুলোকে বন্ধ করে দেয় আর কি। তোমরা তো এভাবে দেখতে পাও না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, ক্লিয়ারলি বোঝা যায় লেখাগুলো? জি স্যার, ছোট দেখা যায়, ক্লিয়ারলি বোঝা যায় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আবার মানে প্রেজেন্টেশন মোডেই যাচ্ছি, বাট ডিস্টার্ব হচ্ছে মাঝে মাঝে আর কি। ওকে, ঠিক আছে, আমি একটু কুইকলি তোমাদের এইটা একটা ওভারভিউ দিয়ে যাচ্ছি। ওয়েস্ট স্টেবিলাইজেশন পন্ড হ্যাজ বিন ইউজড অ্যাজ অ্যান অল ইনক্লুসিভ টার্ম দ্যাট রেফার্স টু এ পন্ড অর লেগুন used to treat organic waste by biological and physical processes. These processes would commonly be referred to as self-purification if they took place in a stream. The following classification is usually used to identify different types of stabilization ponds. তো এটা হচ্ছে তোমার সুয়েজ ট্রিটমেন্টের জন্য একটা প্রসেস, যেটাকে আমরা বলি তোমার ওয়েস্ট স্টেবিলাইজেশন পন্ড মেথড। আমাদের ঢাকাতে যে একমাত্র সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটা আছে, পাগলা সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট আমরা বলি, সেখানে এখনো পর্যন্ত এই ওয়েস্ট স্টেবিলাইজেশন পন্ড মেথডে ট্রিট করা হয়। আমরা দেখি সেটা কি। আমরা এটাকে কয়েকভাবে ক্লাসিফাই করতে পারি পন্ড সিস্টেমটাকে। একটা হচ্ছে তোমার অ্যারোবিক পন্ড। অ্যারোবিক পন্ডটা হচ্ছে shallow ponds, preferably less than 1 meter, usually 0.3 to 0.6 meter in depth, where dissolved oxygen is maintained throughout the entire depth, mainly by the action of photosynthesis. ঠিক আছে, অ্যারোবিক পন্ডটা হচ্ছে তোমার এমন একটা পন্ড যেখানে তোমার থ্রু আউট দ্য ডেপথ অফ দ্য পন্ড এটা যেন অ্যারোবিক থাকে, মানে এখানে যথেষ্ট অক্সিজেন লেভেল মেনটেন করা যায় আর কি। এই জন্য এটা ডেপথটাও কম ডেপথ, কিন্তু থ্রু আউট দি পন্ড দিস ইজ অ্যারোবিক। আরেকটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ পন্ডস, যার ডেপথ কিনা 1 থেকে 2.5 মিটার পর্যন্ত ডিপ হতে পারে। প্রথমটা হচ্ছে লেস দেন 1 মিটার, ইউজুয়ালি 0.3 থেকে 0.6 মিটার ইন ডেপথ, আর ফ্যাকাল্টেটিভ পন্ডটা হচ্ছে 1 to 2.5 মিটার ডিপ, which have an anaerobic lower zone, a facultative middle zone, and an aerobic upper zone maintained by photosynthesis and surface re-aeration. এই পন্ডের মধ্যে আমরা তিনটা জোন পেতে পারি। এই ফ্যাকাল্টেটিভ পন্ড যেটা, এটাকে এটার নামটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ পন্ড, কিন্তু এখানে তিনটা জোনে 3 ধরনের প্রসেস কাজ করতে পারে। একেবারে বটম জোন যেটা, যেখানে তোমার ফটোসিনথেসিস পৌঁছায় না, বিকজ ইট ইজ ডিপার, এবং সেখানে সানলাইট না পৌঁছানোর ফলে সেখানে একটা অক্সিজেন তৈরি হতে পারে না, সেজন্য সেটা সেই বটম লেয়ারটা হয়ে যায় অ্যানারোবিক, মানে ডেভয়েড অফ অক্সিজেন। আর মিডল জোন যেটা, সেটাকে আমরা বলি ফ্যাকাল্টেটিভ, মানে এখানে অ্যারোবিক অ্যানারোবিক দুই ধরনের প্রসেসই কাজ করে আর কি। হ্যাঁ, আর টপ লেয়ারটা হচ্ছে অ্যারোবিক। সেজন্য বলা হচ্ছে যে এই পন্ড হ্যাভ অ্যান অ্যানারোবিক লোয়ার জোন, এ ফ্যাকাল্টেটিভ মিডল জোন, and an aerobic upper zone maintained by photosynthesis and surface aeration. Okay, আর অ্যানারোবিক পন্ড হচ্ছে দিস আর ডিপ পন্ডস আর কি, এগুলো আরো ডিপ পন্ডস। হ্যাঁ, ডিপ পন্ডস দ্যাট রিসিভ হাই অর্গানিক লোডিং such that anaerobic conditions prevail throughout the entire pond depth. এটা এত ডিপ
এবং এখানে প্রথম এইটা মনে করো একটা সিরিজ অফ পন্ড দিয়ে আমরা যদি সুয়েজ ট্রিটমেন্ট করি তাহলে প্রথমটাই হচ্ছে তোমার অ্যানারোবিক পন্ড এবং সেটা খুব ডিপ পন্ড এবং সেখানেই তোমার হাই স্ট্রেংথ সুয়েজ গুলো আসে প্রথমে। তো সুতরাং সেটা অলমোস্ট এন্টায়ার ডেপথ অফ দি পন্ড রিমেন্স অ্যানারোবিক, মানে ডিভয়েড অফ অক্সিজেন। তাহলে এই তিনটা হচ্ছে মেইন ক্লাসিফিকেশন: অ্যারোবিক পন্ড, ফ্যাকাল্টেটিভ পন্ড আর অ্যানারোবিক পন্ড। আর আমরা আরেকভাবে ক্লাসিফাই করি, সেটাকে আমরা বলি ম্যাচুরেশন পন্ড অথবা টার্সিয়ারি পন্ড। এটাও অনেকটা অ্যারোবিক পন্ডই আর কি, কিন্তু এটাকে আমরা বিভিন্ন পারপাসে ইউজ করি। যেমন পন্ডস ইউজড ফর পলিশিং এফ্লুয়েন্ট ফ্রম আদার বায়োলজিক্যাল প্রসেসেস, এটাকে আমরা বলি টার্সিয়ারি পন্ড। মানে অন্য যে কোনো ধরনের বায়োলজিক্যাল প্রসেস থেকে যে এফ্লুয়েন্টটা তৈরি হয়, সেই এফ্লুয়েন্টটাকে আরো ফার্দার পলিশ করার জন্য আমরা একটা অ্যারোবিক পন্ড ব্যবহার করি, সেটাকে আমরা বলি টার্সিয়ারি পন্ড অথবা ম্যাচুরেশন পন্ড। Dissolved oxygen is furnished through photosynthesis and surface reaeration. This type of pond is also known as polishing pond. মানে এফ্লুয়েন্টটা আরো পলিশড হয়ে যায়, এফ্লুয়েন্টের কোয়ালিটিটা আরো ইমপ্রুভ করে যায়, ঠিক আছে? সেজন্য এটাকে পলিশিং পন্ড বা ম্যাচুরেশন পন্ড অথবা টার্সিয়ারি পন্ড আমরা বলি আর কি। হ্যাঁ, বাট এটা মূলত তোমার অ্যারোবিক পন্ডের ফাংশন। তাহলে অ্যাকচুয়ালি ইন টার্মস অফ অক্সিজেন অ্যাভেলেবিলিটি আমরা পন্ডকে তিন ভাবে ক্লাসিফাই করি। একটা হচ্ছে অ্যারোবিক পন্ড, আরেকটা হচ্ছে অ্যানারোবিক পন্ড, আরেকটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ পন্ড। ফ্যাকাল্টেটিভ পন্ডের মধ্যে তিন ধরনের জোন পাওয়া যায়। একটা হচ্ছে বটম অ্যানারোবিক জোন, টপ অ্যারোবিক জোন আর মিডল ফ্যাকাল্টেটিভ জোন, যেখানে কিনা মানে তোমার কি বলে ফ্যাকাল্টেটিভ জোনে যেটা হয়, তোমার অক্সিজেন অ্যাভেলেবিলিটিটা ডিপেন্ড করে ব্যাকটেরিয়া অ্যালজি সিম্বায়োসিসের উপরে আর কি। হ্যাঁ, অ্যালজি থেকে তোমার ফটোসিনথেসিস হয়ে অক্সিজেন পায়, আবার সেই অক্সিজেন ব্যাকটেরিয়া ইউটিলাইজ করে, আবার যখন অন্য সময়ে আবার যখন ফটোসিনথেসিস প্রসেসটা হয় না, তখন সেখানে আবার অ্যানারোবিক কন্ডিশন ডেভেলপ করে। এইভাবে মানে একটা একটা জোন হয়, মিডল জোন যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ জোন। আরেক ধরনের পন্ড আমরা বলি, সেটা হচ্ছে এয়ারেটেড লেগুন। Ponds oxygenated through action of surface or diffuse aeration. এটা হচ্ছে তোমার, যদি আমি মেকানিক্যালি এয়ারেশন করি কোনো পন্ডে আর কি, ওইটার পন্ডের ওয়েস্টটাকে মানে ডিগ্রেড করার জন্য বা অক্সিডাইজ করার জন্য বা র্যাপিডলি অক্সিডাইজ করার জন্য অনেক সময় এক্সটার্নাল তোমার সোর্স থেকে অক্সিজেন ইনজেক্ট করা হয় বা এয়ার ব্লো করা হয়, সেটাকে আমরা বলি এয়ারেটেড লেগুনস। এটার বিভিন্ন বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আমরা দেখতে পাই। এখানে এই ছবিটাতে যদি দেখো, তাহলে প্রথমটা হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে সিরিজ অফ পন্ডস। মনে করো এই যে তোমার দেখতে পাচ্ছ এখানে একটা ইনলেট পাইপ, ঠিক আছে? দেখতে পাচ্ছ? এটা দিয়ে মনে করো সুয়েজ আসতেছে, এই হ্যাঁ সুয়েজ আসতেছে, মনে করো প্রাইমারি সেডিমেন্টেশন থেকে আসলো, প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্ক থেকে সুয়েজ আসলো, এটা ইনলেট দিয়ে। এই যে প্রথম পন্ডটা, এটা হচ্ছে অ্যানারোবিক পন্ড। অ্যানারোবিক পন্ড তার মানে এখানে ডেপথ কিন্তু অনেক বেশি। এই অ্যানারোবিক পন্ড থেকে এইখানে এই অ্যানারোবিক কন্ডিশন থেকে যে এফ্লুয়েন্টটা বের হয়ে আসে, এখানে কিছুটা ডাইজেশন হয়, তারপরে অ্যানারোবিক্যালি ডাইজেশন হয়, তারপরে যে এফ্লুয়েন্টটা আসে সেটা চলে যাচ্ছে এই ফ্যাকাল্টেটিভ পন্ডে আর কি। সেখানে ডেপথ আরেকটু কম, এটার চেয়ে অ্যানারোবিকের চেয়ে কম। এটাকে আমরা বলছি ফ্যাকাল্টেটিভ পন্ড। আমরা ফ্যাকাল্টেটিভ পন্ড নিয়ে আরেকটু পরে আরেকটু ডিসকাস করবো আর কি। আর এখান থেকে যে এফ্লুয়েন্টটা যাচ্ছে সেটা হচ্ছে তোমার অ্যারোবিক পন্ড বা ম্যাচুরেশন পন্ড। তার মানে এইটা হচ্ছে ফাইনাল পন্ড। এখানে বিওডি আরো অনেক বেশি কমে যায় এবং তারপরে এটাই আমরা ডিসচার্জ করে দিই রিভারে আর কি। তো তাহলে এই যে সিরিজ অফ পন্ডস আর কি, এই যে তিন ধরনের পন্ডস এর একটা সিরিজ, এটাকে আমি আলাদা আলাদা ভাবে এখানে দেখাইছি। এটা প্রথমটা হচ্ছে অ্যানারোবিক, এই যে এই এক নম্বরটা, এটাকে যদি আমি আরো একটু এনলার্জ করে দেখাইলাম, সেটা হচ্ছে যেমন এই যে ইনলেট দিয়ে তোমার ওয়েস্ট ওয়াটার আসছে, সুয়েজ আসতেছে, কোথা থেকে আসতেছে? ধরো প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্ক থেকে আসতেছে। তাহলে এখানে আসলো, এটা যেহেতু ডিপার পন্ড, নিচে দেখো স্লাশ জমা হচ্ছে আর কি। হ্যাঁ, স্লাশ জমা হচ্ছে এবং উপরে রিলেটিভলি ক্লিয়ার এফ্লুয়েন্ট আমার এখান দিয়ে আউটলেট দিয়ে বের হয়ে যাচ্ছে। এটাই আবার তোমার এই পন্ড থেকে যে আউটলেট দিয়ে যেটা বের হয়ে যাচ্ছে, এইটা তোমার আবার ফ্যাকাল্টেটিভ পন্ডে আসতেছে, ফ্যাকাল্টেটিভ পন্ডের ইনলেট দিয়ে এটা আসতেছে। এইখানেও কিছু পরিমাণ স্লাশ হবে, বাট এটার চেয়ে কম স্লাশ জমা হবে। এবং এইখানে ফ্যাকাল্টেটিভ পন্ড থেকে এটা বের হয়ে তারপরে যেটা বের হয়ে যাবে, এইটা তোমার আসবে ফাইনাল পন্ড, যেটাকে আমরা বলি অ্যারোবিক পন্ড বা ম্যাচুরেশন পন্ড। সেখানে আসবে, দেখো ডেপথ কম্পেয়ার করো, এটা ডেপথ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত,
এই হচ্ছে তোমার প্রথম পন্ডের ডেপথ হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে? আর এইটা দেখো, এটা ডেপথ এটার চেয়ে কম, এই পর্যন্ত। আর এটার ডেপথ দেখো আরো কম, এখান থেকে এইটুকু। তাহলে এটা হচ্ছে অ্যারোবিক পন্ড। তার মানে হচ্ছে থ্রু আউট দ্য ডেপথ অফ অ্যারোবিক পন্ড মানে তোমার অক্সিজেন ইজ অ্যাভেলেবল। এবং তুমি দেখো অ্যারোবিক বা ম্যাচুরেশন পন্ডে স্লাজের পরিমাণ কিন্তু খুবই কম, মিনিমাম নেগলিজেবল আর কি। হ্যাঁ, সেই জন্যই আমরা 3 ধরনের পন্ডের যে ইয়াটা সেটা আমরা ইউজ করে এটা একটা কমপ্লিট ট্রিটমেন্ট হিসেবে ট্রিট করতে পারি আর কি, কমপ্লিট বায়োলজিক্যাল ট্রিটমেন্ট আর কি। ওকে, এবার একটু জাস্ট ব্রিফ ডেসক্রিপশন আমি কুইকলি পড়ে যাচ্ছি, বাট তোমরা এটা পড়লে খুবই ইজিলি বুঝতে পারবা। The aerobic pond is a shallow pond in which light penetrates to the bottom, thereby maintaining active algal photosynthesis throughout the entire system. Photosynthesis process তো তোমরা জানোই, তাই না? জানো তো? জি স্যার। হ্যাঁ, বাস এটা in presence of sunlight, aquatic plants যেটা আছে in presence of sunlight that they produce oxygen during the day এবং absorbs carbon dioxide, but during night time in absence of sunlight it requires respiration, তখন এটা আবার অক্সিজেন মানে কনজিউম করে ফর ইটস রেসপিরেশন এবং কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে আর কি। সুতরাং এটা কিন্তু ডুয়াল অ্যাকশন আর কি, দিনের বেলা অক্সিজেন রিলিজ করে ইনটু দি ওয়াটার, রাতের বেলা আবার অক্সিজেন কনজিউম করে ফর রেসপিরেশন। এটা হচ্ছে ফটোসিনথেসিস। তো ফটোসিনথেসিস প্রসেসের জন্য ইউ নিড সানলাইট। Okay, during the daylight hours, large amount of oxygen are supplied by the photosynthesis process. During the hours of darkness, wind mixing of the shallow water mass generally provides a high degree of surface aeration. এই সমস্ত পন্ড গুলো যেহেতু ওপেন পন্ড, সেজন্য ওই উইন্ড যখন ব্লো করে এই পন্ডের উপর, সারফেসের উপর দিয়ে যখন বাতাস বয়ে যায়, তখন কিন্তু আরেকটা প্রসেসের মধ্য দিয়ে অক্সিজেন ট্রান্সফার হয় ইনটু দি ওয়াটার, সেটা হচ্ছে এয়ারেশন। তার মানে হচ্ছে অ্যাটমসফিয়ার থেকে এয়ার মানে অক্সিজেন ট্রান্সফার করতেছে ইনটু দি ওয়াটার, ইনটু দি পন্ড ওয়াটার থ্রু এয়ার ওয়াটার ইন্টারফেস। ওখান দিয়ে কিন্তু এটা ন্যাচারালি হচ্ছে। এই জন্য এই পন্ড সিস্টেমের ট্রিটমেন্টকে আমরা বলি ন্যাচারাল ট্রিটমেন্ট প্রসেস আর কি। এখানে তোমার এনার্জি কনসেন্ট্রেশন, এনার্জি রিকোয়ারমেন্ট খুবই কম আর কি। হ্যাঁ, okay, stabilization pond of the organic material entering an aerobic pond is accomplished mainly through an action of the aerobic bacteria. The hydraulic retention time in the pond is short, 3 to 5 days. The use of aerobic pond is limited to warm and sunny climates, especially where high degree of BOD removal is required, but the land area is not limited. However, very little coliform die-off occurs. Coliform কিন্তু অত সহজেই পন্ডে শেষ হয়ে যায় না। আর এটা হচ্ছে তোমার এই ডায়াগ্রামটা হচ্ছে সিম্বায়োটিক রিলেশনশিপ বিটুইন ব্যাকটেরিয়া এন্ড অ্যালজি ইন স্টেবিলাইজেশন পন্ডস। এটা মোস্টলি আমরা ফ্যাকাল্টেটিভ পন্ডে এই সিম্বায়োসিসটা দেখতে পাই। সেটা হচ্ছে যে তোমার উপরে যে অ্যালজিটা থাকে, এই অ্যালজিটা সোলার থেকে এনার্জি পায় এবং পেয়ে সে অক্সিজেন রিলিজ করে, অক্সিজেন প্রডিউস করে, আর তোমার নতুন অ্যালজি সেল তৈরি হয়, আর মানে কার্বন ডাইঅক্সাইড এটা রিলিজ করে আর কি। আবার এই অক্সিজেন কনজিউম করে কে? ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া আবার এই অক্সিজেনটাকে কনজিউম করে এবং অর্গানিক ম্যাটারটাকেও কনজিউম করে সে নতুন ব্যাকটেরিয়াল সেল তৈরি করে এবং কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, ফসফেট এগুলো রিলিজ করে আর কি। এটা হচ্ছে সিম্বায়োসিস। মানে দেখা যাচ্ছে যে অ্যালজি এবং ব্যাকটেরিয়া একটা আরেকটার সঙ্গে কি বলে এটাকে, কোলাবোরেট করতে পারে। অ্যালজি সানলাইট থেকে এনার্জি নিয়ে সে অক্সিজেন রিলিজ করে ইন দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস, নতুন অ্যালজি সেল তৈরি হয় এবং কার্বন ডাইঅক্সাইড সে কনজিউম করে। এখান থেকে দেখতে পাচ্ছ তো কার্বন ডাইঅক্সাইড সে কনজিউম করছে। আর সেই যে অক্সিজেনটা রিলিজ করছে সেই অক্সিজেন আবার ব্যাকটেরিয়া নিচ্ছে ইন অক্সিডাইজিং অর্গানিক ম্যাটার, এবং অর্গানিক ম্যাটার সে পাচ্ছে ফুড হিসাবে, অক্সিজেন পাচ্ছে সে ফটোসিনথেসিস থেকে, অ্যালজি রিলিজ যেটা করছে সেটা এই ব্যাকটেরিয়া নিচ্ছে অক্সিজেন এবং নিয়ে সে নতুন ব্যাকটেরিয়াল সেল তৈরি করছে এবং ওই অর্গানিক ম্যাটারটাকে সে ব্রেকডাউন করে, ডিগ্রেড করে কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, ফসফেট এগুলো তৈরি করছে আর কি। সো এইটাকে আমরা বলি সিম্বায়োটিক রিলেশন বিটুইন ব্যাকটেরিয়া এন্ড অ্যালজি ইন স্টেবিলাইজেশন পন্ড। স্টেবিলাইজেশন পন্ডের মধ্যে যেহেতু একটা পন্ড সারফেস, লার্জ একটা পন্ড সারফেস এরিয়া আছে, তার জন্য এখানে একটা লার্জ
সারফেস এরিয়ার মধ্য দিয়ে আমরা সানলাইট পাচ্ছি এবং সেখানে এই অ্যালজি গ্রো করে। অ্যালজি গ্রো করার ফলে অ্যালজি ফটোসিনথেসিস এর ফলে দিনের বেলা প্রচুর অক্সিজেন তৈরি হয়। দ্যাট অক্সিজেন ইজ এগেইন অ্যাভেলেবল ফর দ্য ব্যাকটেরিয়া। আর পন্ডের মধ্যে যে অর্গানিক ম্যাটারটা আছে, সুয়েজ থেকে যে অর্গানিক ম্যাটারটা আসে, সেই অর্গানিক ম্যাটারটাকে তখন ব্যাকটেরিয়া ফুড হিসাবে ইউটিলাইজ করে এবং অক্সিজেনের সাহায্যে সে এটাকে ডিগ্রেড করে। ডিগ্রেড করে সে নতুন ব্যাকটেরিয়াল সেল তৈরি করে আর অর্গানিক ম্যাটারটাকে ব্রেকডাউন করে ইনটু কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, ফসফেট এন্ড ওয়াটার। তো এই যে ব্যাকটেরিয়া এবং অ্যালজির যে ফাংশনটা ইন স্টেবিলাইজেশন পন্ড, এটাকে আমরা বলি সিম্বায়োটিক রিলেশনশিপ বিটুইন ব্যাকটেরিয়া এন্ড অ্যালজি। ওকে। আর অ্যানারোবিক পন্ড তো আমি আগেই বলেছি, অ্যানারোবিক পন্ডস আর ইউজুয়ালি ডিপ and are subject to heavy organic loading. There is no aerobic zone in an anaerobic pond. এটা তোমার এই ডেপথ, অ্যানারোবিক পন্ডের ডেপথ অনেক বেশি হতে পারে, 2.5 থেকে 5 মিটার পর্যন্ত হয়। দ্য ডিটেনশন টাইম এখানে বেশি, 20 থেকে 50 দিন। অ্যানারোবিক ব্যাকটেরিয়া ডিকম্পোজ অর্গানিক ম্যাটার টু কার্বন ডাইঅক্সাইড and methane. A pond may be maintained in an anaerobic condition by applying a BOD5 load that exceeds oxygen production from photosynthesis. Photosynthesis can be reduced by decreasing the surface area and increasing the depth. এই জন্য অ্যানারোবিক পন্ডের আসলে সারফেস এরিয়া কম, ডেপথ বেশি, সেজন্য সেখানে ফটোসিনথেসিসটা লিমিটেড হয়ে যায় এবং সেখানে অ্যানারোবিক কন্ডিশন প্রিভেইল করে এবং অ্যানারোবিক ব্যাকটেরিয়া তখন সেখানকার অর্গানিক ম্যাটারটাকে ডিগ্রেড করে আর কি। ওকে। আর ইন দ্য প্রসেস অফ অ্যানারোবিক ডিকম্পোজিশন বিভিন্ন ধরনের অ্যাসিড তৈরি হয় আর কি, হ্যাঁ, মিথেন, সালফার ডাইঅক্সাইড, এই সমস্ত গ্যাসগুলো জেনারেটেড হয় আর কি। ওকে, আমি আর অত ডিটেলসে যাচ্ছি না। ফ্যাকাল্টেটিভ পন্ড সম্পর্কে একটু ডিসকাস করি। Of the 5 general classes of lagoons, the ponds, facultative ponds are by far the most common type selected as wastewater treatment system for municipal or rural communities. Facultative ponds are usually 1.2 to 2.5 meter in depth with an aerobic layer overlying an anaerobic layer, often containing sludge deposits. The detention time is usually 5 to 30 days. Bacteria found in an aerobic zone of the stabilization pond are primarily of the same type as those found in an activated sludge process or in a trickling filter process. Facultative ponds are popular for such treatment because long retention times facilitate the management of large fluctuations in wastewater flow and strength with no significant effect on effluent quality. Also, capital operating and maintenance costs are less than those of other biological systems that provide equivalent treatment. তো এই জন্য আসলে ফ্যাকাল্টেটিভ পন্ড যেখানে তোমার অ্যারোবিক অ্যানারোবিক ডাইজেশন দুটাই হয়, সেইটা আসলে ছোট ছোট কমিউনিটির জন্য বা তোমার স্মল টাউনের সুয়েজ ট্রিটমেন্টের জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট আর কি। এখানে অনেক সময় হয়তো দেখা যাবে যে জাস্ট একটা ফ্যাকাল্টেটিভ পন্ড দিয়ে ট্রিটমেন্টটা হচ্ছে আর কি, হ্যাঁ, নট ইভেন হ্যাভিং এ অ্যারোবিক পন্ড অর এন অ্যানারোবিক পন্ড। তো এইসব ক্ষেত্রে এটার জন্য এটা খুব পপুলার কি, স্মল কমিউনিটি সুয়েজ ট্রিটমেন্টের জন্য ফ্যাকাল্টেটিভ পন্ড ইজ সামটাইমস গুড এনাফ। Organic matter in wastewater is decomposed by bacterial activities, including both aerobic and anaerobic, which release phosphorus, nitrogen, and carbon dioxide. Oxygen in the aerobic layer is supplied by surface reaeration and algal photosynthesis. Algae consume nutrient and carbon dioxide produced by bacteria and release oxygen to water. Dissolved oxygen is used by bacteria, thus forming a symbiotic cycle. যেটা আমরা একটু আগে একটা দেখালাম, যে ছবিতে দেখালাম symbiotic relationship between bacteria and algae, সেটার কথাই বলা হচ্ছে। Facultative ponds are commonly designed to reduce BOD to about 30 milligram per liter. In practice, it ranges from 30 to 40 milligram per liter or greater due to algae. Volatile organic removal is between 77 to 96%. Nitrogen removal achieves 40% to 95%. Less phosphorus removal is observed, being less than 40%. The ponds are effective in removal of fecal coliform due to their dying of, in most cases, effluent FC are less than the limit of 200 fecal coliform per 100 milliliter. তাহলে তুমি এই ফ্যাকাল্টেটিভ পন্ডের যদি আমি বলি যে ফ্যাকাল্টেটিভ পন্ডের প্রসেসটা বলো আর কি, তাহলে এইখানেই তোমার এই প্যারাগ্রাফের মধ্যে তোমার এটা পুরোপুরি বলা আছে। এইখানে দেখো ফ্যাকাল্টেটিভ পন্ডের যে 3টা জোনের কথা আমি বলেছিলাম আর কি, হ্যাঁ, সেটা হচ্ছে এইখানে দেখো, এটা খুব ক্লিয়ারলি দেখানো হচ্ছে এই ছবিতে। দেখো
ইন দি আপার অ্যারোবিক জোন, এটা হচ্ছে তোমার অ্যারোবিক জোন, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, বলে দিলাম। হ্যাঁ, এই যে থ্রি, explain the three zones of facultative bond. In the upper aerobic zone, oxygen is transferred via gaseous diffusion or algal photosynthesis. Here CBOD written as এই যে C, এটা organic matter একটা মানে একটা symbol এখানে বলা আছে, CH2O is oxidized, and NBOD written as NH4 plus ammonium is oxidized to nitrate. এই যে এখানে দেখো, এটা এই যে বিওডি oxidized to carbon dioxide, আবার এখানে কার্বন ডাইঅক্সাইড again to অ্যামোনিয়াম, যেটা থাকতেছে সেটা নাইট্রেটে রূপান্তরিত হচ্ছে। এটা ওই যে তোমার নাইট্রোজেনাস বিওডি যেটা আমরা বলেছি না, অ্যামোনিয়া থেকে নাইট্রেট হয়, বাট ইট ল্যাগস ফ্রম কার্বনেশাস বিওডি আর কি। হ্যাঁ, তাহলে এটা হয় আর কি। তাহলে এখান থেকে তুমি বুঝতে পারতেছো যে এনবিওডি আর সিবিওডি দুইটা কার্যক্রমে এখানে হয়। হ্যাঁ, একটা হচ্ছে CaBOD is oxidized and NBOD is also oxidized to nitrate. Nitrate রূপান্তরিত হয়। এটা হলো আপার অ্যারোবিক জোনের কথা আর কি। What happens in the middle zone? এই মিডল জোনটাকে আমরা বলি অ্যানক্সিক জোন। ওই যে প্রথমে বললাম না, অ্যারোবিক প্রসেস, অ্যানারোবিক প্রসেস, আরেকটা হচ্ছে থার্ড প্রসেসটা হচ্ছে অ্যানক্সিক প্রসেস। এইটা হচ্ছে এই অ্যানক্সিক জোন আর কি, অ্যানক্সিক জোন, বা এটাকে আমরা বলি ফ্যাকাল্টেটিভ জোন আর কি। CBOD is oxidized and nitrate is reduced via denitrification reaction. এখানে এই অ্যানক্সিক জোনে যেটা হয়, এই নাইট্রেটটা আসলে এই নাইট্রোজেন হয়ে বের হয়ে যায় আর কি, গ্যাসিয়াস নাইট্রোজেন ফর্মে চলে যায় আর কি। এই নাইট্রেটটা ব্রেকডাউন হয় আর কি, এটাকে আমরা বলি ডিনাইট্রিফিকেশন প্রসেস আর কি। হ্যাঁ, নাইট্রিফিকেশনটা তো হচ্ছে তোমার অ্যামোনিয়া থেকে যেভাবে নাইট্রেট হয় সেটা অক্সাইডাইজড হয়ে, আর নাইট্রেটটা থেকে ডিনাইট্রিফিকেশন বাই গ্রুপ অফ আনাদার গ্রুপ অফ ব্যাকটেরিয়া, যেটাকে আমরা বলি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, সেটা এটাকে ব্রেকডাউন করে নাইট্রোজেনে রূপান্তরিত করে, এবং নাইট্রোজেন তখন অ্যাটমসফিয়ারে চলে যায় আর কি। এইভাবে নাইট্রোজেন রিমুভাল হয়। হ্যাঁ, তাহলে অ্যানক্সিক জোনটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট ফর নাইট্রোজেন রিমুভাল, which is also important in some cases আর কি। আর লোয়ার জোনটা হচ্ছে কি, ইন দ্য লোয়ার অ্যানারোবিক জোন, অ্যানারোবিক জোন কিন্তু এটা, লোয়ারটা হচ্ছে অ্যানারোবিক জোন, ঠিক আছে। এখানে এই অর্গানিক ম্যাটারটা ডিকম্পোজ হয় ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন বাই অ্যানারোবিক ব্যাকটেরিয়া ইনটু মিথেন, প্রাইমারিলি ইনটু মিথেন। এই ডিকম্পোজিশনের ফলে যে গ্যাসটা তৈরি হয় সেটা হচ্ছে মিথেন। তাহলে ইন দ্য লোয়ার অ্যানারোবিক জোন সলিডস অ্যাকুমুলেট, এখানে কিন্তু কিছু স্লাজও জমা হয়। হ্যাঁ, কিছু ওই যে সেটল স্লাজ সলিডস বলা আছে। হ্যাঁ, solids accumulate and fermentation reaction break down CBOD to ammonia and carbon dioxide. তো তাহলে এই যে তিনটা জোনের যে ব্যাখ্যাটা আমি এখানে দিলাম, হ্যাঁ, এটা আমি তোমাদের গত সেমিস্টারের পরীক্ষাও দিয়েছি, এটা এবারও হয়তো দিব আর কি। তোমরা এটাকে একটু ভালো মতো, বিশেষ করে ফ্যাকাল্টেটিভ বন্ডের ফাংশন এবং এই যে তিনটা জোনের ডেসক্রিপশন এবং রিয়াকশন, এটা যেন তোমরা খুব কেয়ারফুলি একটু পড়ে রাখো আর কি। Typical organic loading of facultative ponds range from 15 to 80 kg per hectare per day. Detention times range from 25 up to 180 days. One possible problem with these ponds is that they cool off quickly and can experience a large reduction in biological activity during winter months. এগুলো বিশেষ করে সব দেশের জন্য একরকম না, যে সমস্ত দেশ খুব কোল্ড কান্ট্রি সেখানে একরকম চ্যালেঞ্জ দেখা যায়, আর যেখানে তোমার টেম্প বা ট্রপিক্যাল এরিয়া যেখানে, সেখানে কিন্তু এই প্রবলেমটা আবার দেখা যায় না আর কি। তো সুতরাং এই চ্যালেঞ্জ গুলো ভ্যারি করে ফ্রম প্লেস টু প্লেস আর কি। In addition, algae in the pond effluent may increase total suspended solids well above to 20 to 100 milligram per liter in a poorly designed lagoon. এখানে অনেক সময় যেহেতু অ্যালজি গ্রোথটা হয় এখানে, এবং অ্যালজি গ্রোথ যেহেতু আমরা এনকারেজ করি আর কি ফর ফটোসিনথেটিক অক্সিজেন রিলিজ, সেজন্য অনেক সময় এক্সেস অক্সিজেন অ্যালজি গ্রো করলে পরে সেটা আবার তোমার সাসপেন্ডেড সলিডস এর কনসেন্ট্রেশন বাড়ায় দেয় আর কি। তো সেটা আবার ডিজায়ারেবল না আর কি। সেজন্য পন্ডটাকে খুব এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে করে তোমার টোটাল সাসপেন্ডেড সলিডস এইটাও একটা রিজনেবল লিমিটের মধ্যে থাকে আর কি।
ঠিক আছে, তাহলে এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আমি আবার বারবার বলতেছি, এই স্লাইডটা তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। ইউ উইল গেট এ কোয়েশ্চেন অন দিস। তো তাহলে তোমাদের যদি এই অক্সিডেশন পন্ড সম্পর্কে আরো একটু যদি বেশি পড়তে চাও, তাহলে এই যে বইটার রেফারেন্স যেটা দেওয়া আছে সেই বইতে খুব সুন্দরভাবে বলা আছে, এবং সেখান থেকে তুমি আমাদের এই মানে এই সেমিস্টারের সময় পেলাম না আর কি, যে বাস কথাও না, এত এত ভলিউমিনাস কোর্স এটা, যে তোমাদেরকে যে আমি অক্সিডেশন পন্ডের ডিজাইন শেখাবো, সেটা করতে গেলে আরো অন্তত সপ্তাহ দুয়েক সময় লাগতো, সেটা সম্ভব না আর কি। তো তোমাদের যারা ইন্টারেস্টেড, দে ক্যান কনসাল্ট দিস রেফারেন্স বই। এই বইতে তুমি দেখবা অক্সিডেশন পন্ডের একটা প্রবলেমও করা আছে আর কি, তোমরা একটু দেখতে পারো। খুব সিম্পল, কিছু এম্পিরিক্যাল ইকুয়েশন ইউজ করতে হয়, এম্পিরিক্যাল রিলেশনশিপ কিছু ইউজ করতে হয়, বাট দেন প্রসিডিউর ইজ স্ট্রেট ফরওয়ার্ড। স্যার এটা কি আমাদের সিলেবাসে ইনক্লুডেড? আমি যেহেতু তোমাদেরকে দেখালাম না এখন, সেটা তুমি পরীক্ষার জন্য ইনক্লুডেড না, বাট সিলেবাসে তো অবশ্যই আছে। তোমরা পড়বা, পড়লে তো তোমাদের নলেজটা বাড়বে, তাই না? জি স্যার। আমি হয়তো তোমাদেরকে যেহেতু মানে এক্সাম্পল মানে করে দেখালাম না, সেজন্য হয়তো পরীক্ষায় দিলাম না, বাট পরীক্ষায় কিন্তু আমি এগুলো দিব, এই যেগুলো আমি ডিসকাস করলাম। এটা তো বলেই দিলাম তোমাদের সবাইকে, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, there is a 90% চান্স যে তুমি এটা পাবা। আর এই ফ্যাকাল্টেটিভ পন্ড, এটা ডেসক্রিপশন, ঠিক আছে, ডিফারেন্ট টাইপস অফ পন্ডস, এই সিম্বায়োটিক রিলেশনশিপ, এটা ডিফারেন্ট টাইপস অফ পন্ডস, কোন পন্ড কাকে কি বলে, ডেফিনিশনস অফ পন্ডস। সো আমার মনে হয় যে আমাদের এই কোর্স আমরা এখানেই শেষ করব। তোমাদের আমি মনে হয় এখন একটু পার্সেন্টেজটা দিয়ে নেই, নাহলে পরে ভুলে যাবো আর কি। হ্যাঁ, আর তারপরে সেকশন বি তে যারা আছো, সেকশন বি পার্সেন্টেজ দেওয়ার পরে সেকশন এ কেউ একজন বলো তো, তোমাদেরকে আমি ওই প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্ক ডিজাইনটা দেখাইছি কিনা? আমার তো মনে হয় গতকালকে দেখাইছি। জি স্যার, প্রাইমারি সেকেন্ডারি সব দেখানো হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে সেকশন বি তোমরা আর কিছু 10-15 মিনিট ওয়েট করবা, তোমাদেরকে আমি ওই এক্সাম্পলটা দেখাবো, বিকজ দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট ফর এক্সাম। ওকে, যেহেতু আমি সুয়েজ ট্রিটমেন্টের উপরে খুব বেশি প্রবলেম তোমাদের দেখাতে পারি নাই, আর সেই জন্য প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্কের প্রবলেমটা দেখার জন্য সেকশন বি তে যারা আছো তারা আরো 10-15 মিনিট ওয়েট করবা অ্যাটেন্ডেন্স দেওয়ার পরে আর কি। ওকে, আমি তোমাদের কি আলোচনা করবেন না স্যার? হ্যাঁ, কোনটা স্যার কোয়েশ্চেন নিয়ে কিছু বলবেন না স্যার? হ্যাঁ, বলবো তো। হ্যাঁ, থাকো তোমরা আরো কিছুক্ষণ, অসুবিধা নেই, বলবো। তাহলে দাঁড়াও, আমি একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে নেই তোমাদের। সেকশন এ, রোল নাম্বার 1, 2, 3। ইয়েস স্যার। তোমরা সবাই আনমিউট করে নিও। হ্যাঁ, 4, রোল নাম্বার 4, 5, 7, 8, 9, প্রেজেন্ট স্যার। 10, 13, ইয়েস স্যার। 14, 15, 16, 18। ইয়েস স্যার। 18 প্রেজেন্ট স্যার। ইয়েস স্যার, 18। হ্যাঁ, দিয়েছি, আমি 18 দিয়েছি। 21, 22, 24, Present, please. 25, Yes sir. 26, ইয়েস স্যার। 27, 31, Present sir. 33, Present, sir. 34, 34, 35, Yes, sir. 36, প্রেজেন্ট স্যার। 37, ইয়েস স্যার। 41, 42, ইয়েস স্যার। 43, 43,
47, 47, 48, 48, 49, 51, 53, 55, 57, Present, sir. 59, 60, 61, 63, Yes, sir. 64, 66, 66, 68, 73, 74, re-add 65, 136, 55, 39, 67, 154, 126, 60. Okay, section B, 76, 76, 77, Present, sir. 79, 82, 83, Present, Yes, sir. sir. Say 82 present. okay, 84, 82 present, sir. 85, 85, 86, 87, 88, 89, 90, 91, Present, sir. 92, 93, Yes, sir. 94, 96, Yes, sir. 97, 98, Present, sir. 98, Yes, sir. 99, Present, sir. 100, 101, 102, Yes, sir. 103, Yes, sir. 104, 104, 105, Yes, sir. 107, Yes, sir. 109, Present, sir. 110, Present, sir. 111, স্যার ওর নেট চলে গেছে ছিল এতক্ষণ স্যার okay, okay, 113, 114, স্যার 113 এর নেট চলে গেছে স্যার ছিল 115, 116, Yes, sir. 116, 117, প্রেজেন্ট স্যার 118, ইয়েস স্যার 119, 120, Yes, sir. 121, 122, ইয়েস স্যার 123, 124, Present, please. 125, Present, sir. 126, Present, sir. 127, ইয়েস স্যার 128, Present, sir. re-add 49, 81, 148, স্যার 148, 42, 122, 122 present, Yes, sir. sir. Ria- স্যার Sir, Riyadh 122 present. হ্যাঁ হ্যাঁ দিয়েছি 135, ইয়েস স্যার 109, re-add 109, ওকে ঠিক আছে
আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ স্যার রেগুলার আইডি 83 84 প্রেজেন্ট স্যার কত 83 84 রেগুলার আইডি রেগুলার 83 আর 84 স্যার 82 আর 83 দিয়েছি তো আমি 84 স্যার 84 84 দিয়েছি হ্যাঁ বলো Sir, 123, sir. 123 আচ্ছা ঠিক আছে স্যার 92 স্যার 92 নাম কি 92 আপনাকে চ্যাট বক্স প্যাটার্ন রাকিব স্যার কে রাকিব তুমি জি স্যার আচ্ছা দিয়েছি আর কি বলো স্যার রেগুলার 93 স্যার হ্যাঁ 93 দিয়েছি তো আগেই দিয়েছি স্যার অনেকে চ্যাট বক্সে লিখে দিয়েছে ওদের সামনে আচ্ছা ঠিক আছে আমি চ্যাট বক্স থেকে এখানে আমি কাগজে উঠিয়ে নিব অসুবিধা নেই ওকে এবার আমরা একটু ডিসকাস করব কি বলে এটাকে এক মিনিট আমি নতুন একটা শেয়ার দিচ্ছি প্রাইমারি সুয়েজ ট্রিটমেন্ট আমি জাস্ট কুইকলি দেখাবো এটা মেবি 5 মিনিটস হ্যাঁ তোমরা যারা সেকশন বি তে যারা আছো তারা বিশেষ করে খেয়াল করো সেকশন এ তে আমি গতকালকে এটা বলেছি এই যে বেসিক ডিজাইন কনসিডারেশন অফ প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্ক এটা ডিসকাস করেছি তাই তো হ্যাঁ মনে আছে তো না জি স্যার ওকে প্রবলেমটা দেখো এখানে কিছু তোমরা এটা একটু দেখে নিও আর কি এই যে তোমার কিছু জেনারেল ডিজাইন কনসিডারেশন আছে জেনারেল ডিজাইন ক্রাইটেরিয়া ফর প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্ক কি ধরনের লেংথ হতে পারে কি ধরনের উইডথ হয় ডেপথ কত অ্যাসিউম করা যেতে পারে কোন প্রবলেমের মধ্যে ডেপথ অ্যাসিউম করতে হয় সুতরাং সেটা কত অ্যাসিউম করবা সেই ধরনের একটা ধারণা থাকতে হবে আর কি কিংবা ডায়ামিটার হলে সেই ডায়ামিটারের ডেপথ কত হতে পারে সার্কুলার ট্যাঙ্ক হলে ডেপথ কত হবে এই ধারণাগুলোর জন্য আমি এই জাস্ট এগুলো দিয়েছি আর টেকনিক্যাল কিছু ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া আছে সেগুলো খেয়াল রাখতে হবে ডিটেনশন টাইমটা কি হয় কতটুকু হয় ডিটেনশন টাইমটা ইন আওয়ার্স এটা কিন্তু খেয়াল রাখতে হবে হ্যাঁ ডিটেনশন টাইম হচ্ছে ইন আওয়ার্স আমরা যখন সেপটিক ট্যাঙ্ক করেছি তখন বলেছিলাম ডিটেনশন টাইম হতে হবে অ্যাটলিস্ট 1 ডে একদিনের কম হলেও 1 ডে করতে হবে কিন্তু এখানে ডিটেনশন টাইমটা আসবে ইন আওয়ার্স কারণ এটা হিউজ ভলিউম অফ ওয়েস্ট ওয়াটার তোমাকে এখানে ট্রিট করতে হবে সুতরাং এখানে আমি 1 ডে বা মোর দেন এ ডে এটা আসলে করাটা উড বি ভেরি চ্যালেঞ্জিং কারণ তাহলে অনেক বিশাল সেডিমেন্টেশন ট্যাঙ্ক ডিজাইন করতে হবে তার জন্য এটা ইন টার্মস অফ আওয়ার্স আসে টাইপিক্যাল ভ্যালু হচ্ছে 2 আওয়ার্স বা অ্যারাউন্ড দ্যাট ফিগার 1 to 4 আওয়ার্স সাধারণত ডিটেনশন টাইম থাকে আর কি আর ফ্লো থ্রু ভেলোসিটি এটাও 0.9 টাইপিক্যাল ভ্যালু সারফেস লোডিং রেট হ্যাঁ এট অ্যাভারেজ ফ্লো এটা 1.6 পিক আওয়ারলি ফ্লো হচ্ছে তোমার 4.2 আর উইয়ার লোডিং রেট হচ্ছে 250 উইয়ার মানে হচ্ছে একটা যদি তোমার সার্কুলার ট্যাঙ্ক হয় সার্কুলার ট্যাঙ্কের একদম টপে এফ্লুয়েন্টটা ক্লিয়ার এফ্লুয়েন্টটা যখন তোমার ওভারফ্লো করে উইয়ারের ভিতর দিয়ে ওটা মানে ডিসচার্জ করা হয় সেই জন্য এটার একটা ইউনিটও ইউজ করা হয় উইয়ার লোডিং রেট বাট ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট সারফেস লোডিং রেটটা হচ্ছে ইম্পর্টেন্ট এইখান থেকেই আমরা তোমার অ্যাভারেজ ফ্লো ভেলোসিটিটাও পেয়ে যাই আর কি ওকে এবারে আমরা এই প্রবলেমটা দেখি এখানে আমরা এই গ্রাফটা তোমার খেয়াল রাখতে হবে এই গ্রাফটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তোমার এখানে আমরা এই গ্রাফের মাধ্যমে যেটা দেখানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে ওভারফ্লো রেট যেটা হ্যাঁ ওভারফ্লো রেট মানে হচ্ছে যেটা একটু আগে দেখালাম এই যে কোনটা ওভারফ্লো রেট সারফেস লোডিং রেট যেটা সেটাই আসলে ওভারফ্লো রেট আর হ্যাঁ তো সারফেস লোডিং রেট ইজ ইকুয়াল টু ফ্লো ডিভাইডেড বাই সারফেস এরিয়া এটাই হচ্ছে তোমার সারফেস ওভারফ্লো সারফেস লোডিং রেট বা সারফেস লোডিং ওভারফ্লো রেট এটাকে আমরা ওভারফ্লো রেট বলি সুতরাং তোমার প্রবলেমে যদি ওভারফ্লো রেট থাকে তাহলে এটাই একই জিনিস সারফেস লোডিং রেট which is flow divided by surface area flow হচ্ছে in meter cube per day আর surface area হচ্ছে in meter তো
তো এইটাকে যদি তুমি নিউমেরিক্যালি ইউনিটটাকে যদি দেখো তাহলে এটাই হচ্ছে মিটার পার ডে হয়ে যাচ্ছে, তাই না? মিটার স্কোয়ার আর কিউব কেটে যাচ্ছে, তাহলে মিটার পার ডে থাকছে, তাহলে এটাই ইজ ইকুইভ্যালেন্ট টু সেটলিং ভেলোসিটি। The surface loading rate is equivalent to settling velocity numerically, okay? Therefore numerically surface loading rate is equal to settling velocity vs, একই জিনিস আর কি। ওকে, তাহলে এখানে এই রিলেশনশিপটা আমরা সেডিমেন্টেশন ট্যাঙ্ক ডিজাইনের জন্য ইউজ করে থাকি। এটা একদিকে হচ্ছে ওভারফ্লো রেটটার সঙ্গে আমরা পার্সেন্ট রিমুভাল, কত পার্সেন্ট আমার সাসপেন্ডেড সলিডস রিমুভ করতে পারবো, সেটা ওভারফ্লো রেটের সঙ্গেই রিলেটেড আর কি। ওভারফ্লো রেট যদি অনেক বেশি হয় তাহলে তোমার পার্সেন্ট রিমুভাল কম হতে পারে, কম হওয়ার সম্ভাবনাই বেশি। ওভারফ্লো রেট কম হলে সাসপেন্ডেড সলিডস এর রিমুভাল রেট বেশি হবে। তাহলে প্রাইমারি সেডিমেন্টেশন, the quantity of sludge removed in primary sedimentation may depend on several variables, including the strength of the incoming waste, the efficiency of clarifier, and the conditions of the sludge. Removal efficiency of well-designed primary tank depends on overflow rate as shown in this figure. তার মানে হচ্ছে রিমুভাল এফিসিয়েন্সিটা, এই যে পার্সেন্ট রিমুভাল, এটাই হচ্ছে তোমার রিমুভাল এফিসিয়েন্সি। দুইটার জন্যই রিলেটেড, বিওডির জন্যও রিলেটেড, সাসপেন্ডেড সলিডস এর জন্য রিলেটেড। তাহলে সাসপেন্ডেড সলিডস রিমুভাল এফিসিয়েন্সিটা আমরা পাবো ওভারফ্লো রেটের সঙ্গে রিলেট করে আর কি। তাহলে আমরা একটা এক্সাম্পল যদি করি তাহলে আমরা বুঝতে পারবো জিনিসটা ক্লিয়ারলি। এই এক্সাম্পলটা দেখো আর কি, তাহলে আমরা বুঝতে পারবো যে ওইটা ইউজ করে আমরা কিভাবে সেডিমেন্টেশন ট্যাঙ্ক ডিজাইন করতে পারি। ডিজাইন এক্সাম্পলটা হচ্ছে মিউনিসিপাল ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট processes an average flow of 5,000 meter cube per day. Average flow হচ্ছে 5,000 meter cube per day with peak flows as high as 12,500 meter cube per day. মানে দৈনিক অ্যাভারেজ ফ্লোটা হচ্ছে 5,000 মিটার কিউব পার ডে, বাট এইটা পিক পিরিয়ডে ইট ক্যান গো আপ টু 12,500 মিটার কিউব পার ডে। বলা হচ্ছে ডিজাইন এ প্রাইমারি ক্লারিফায়ার অথবা প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্ক to remove approximately 60% of the suspended solids at average flow. Average flow কন্ডিশনে 60% যেন তোমার সলিডস রিমুভাল হয়, এই 60% এফিসিয়েন্সির জন্য আমাকে সেডিমেন্টেশন ট্যাঙ্কটা ডিজাইন করতে বলা হচ্ছে। তাহলে প্রথমেই কিন্তু আমি I can go to the that figure. From the figure overflow rate কত হবে সেটা আমি বের করি। আমার এটা দেওয়া আছে 60%, রিমুভাল এফিসিয়েন্সি আমার দরকার হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 60%। তাহলে 60% এর জন্য আমি এখানে দেখি এই রিমুভাল রেট, সাসপেন্ডেড সলিডস এর কথা বলা হচ্ছে, তাহলে সাসপেন্ডেড সলিডস এর 60% রিমুভাল রেট, তাহলে আমার ওভারফ্লো রেটটা কত হবে? 60% রিমুভাল রেট মানে হচ্ছে 60% এর এই লাইন বরাবর তুমি এই কার্ভের মধ্যে আসো, সাসপেন্ডেড সলিডস এর কার্ভের মধ্যে আসো, তারপরে এই পয়েন্ট থেকে এখানে নিচে নেমে যাও। নিচে নেমে গেলে এইখানে তোমার হচ্ছে তোমার ওভারফ্লো রেট আর কি, এখান থেকে তুমি ওভারফ্লো রেটটা বের করতে পারো, হুইচ ইজ এইটার পুরো মানে ইয়েটা হচ্ছে 20, ইন্টারভ্যালটা হচ্ছে 20, তাহলে এই মাঝখানে হচ্ছে তোমার 30, আর এটা আস্তে আস্তে তারও মাঝখানে আর কি, তাহলে এটা হবে 35। ওকে, ঠিক আছে তো? তাহলে 60% সাসপেন্ডেড সলিডস রিমুভালের জন্য আমার ওভারফ্লো রেট দরকার হচ্ছে 35 মিটার কিউব পার ডে পার মিটার স্কোয়ার। ঠিক আছে, এই যে দেখো, from figure an overflow rate of 35 meter cube per meter square per day should yield a suspended solids removal efficiency of about 60%. তাহলে এখান থেকে আমি আমার ওভারফ্লো রেটটা পেয়ে গেলাম কিন্তু, এখান থেকে তাহলে আমি রিকোয়ার্ড সারফেস এরিয়াটা বের করতে পারি। ঠিক আছে, সারফেস এরিয়াটা আমি কিভাবে বের করব? ওই যে অ্যাভারেজ ফ্লো ডিভাইডেড বাই ওভারফ্লো রেট। কারণ আমি একটু আগে তোমাদের দেখালাম, এই যে এখানে দেখো, এখানে কি সারফেস লোডিং রেট বা ওভারফ্লো রেট ইজ ইকুয়াল টু হচ্ছে ফ্লো ডিভাইডেড বাই সারফেস এরিয়া। ঠিক আছে, আমি এখন এই সারফেস লোডিং রেটটা পেলাম 35 মিটার কিউব পার ডে পার মিটার স্কোয়ার। তাহলে এইটা এখানে নিয়ে আসলে সারফেস এরিয়াটা এখানে নিয়ে গেলে আমি সারফেস এরিয়াটা ডিটারমিন করে ফেলতে পারি, ফ্লোটা আমি জানি, সেটাই বলতেছি আর কি। তাহলে এখান থেকে রিকোয়ার্ড সারফেস এরিয়া আমি পাচ্ছি কত? 5000 মিটার কিউব পার ডে হচ্ছে তোমার এভারেজ ফ্লো, আর ওভারফ্লো রেট বা সারফেস লোডিং রেট যেটাই বলি না কেন সেটা হচ্ছে 35 মিটার কিউব পার মিটার স্কোয়ার ডে, যেটা আমি পেলাম ওই ফিগার থেকে। তাহলে এখান থেকে আমরা সারফেস এরিয়াটা, রিকোয়ার্ড সারফেস এরিয়াটা পাচ্ছি 143 মিটার স্কোয়ার। তাহলে এই 143 মিটার স্কোয়ার সারফেস এরিয়া আমার লাগবে। ঠিক আছে, তাহলে এটা যদি আমার সারফেস এরিয়া হয়,
এবং আমি যদি মনে করি যে আমার সেডিমেন্টেশন ট্যাঙ্কটা আমি সার্কুলার করব, সার্কুলার করলে পরে ডায়ামিটার হবে কত, এরিয়া ইজ ইকুয়াল টু পাই ডি স্কোয়ার বাই 4, সেখান থেকে আমি ডায়ামিটার বের করতে পারি, ডায়ামিটার হচ্ছে রুট 4a ওভার পাই, এটাকে আমি ক্যালকুলেট করলে পেয়ে যাব 13.5 মিটার। তাহলে ডি ইজ ইকুয়াল টু হচ্ছে ডায়ামিটার অফ দি সার্কুলার ট্যাঙ্ক, যদি আমি সার্কুলার ট্যাঙ্ক ধরি ডায়ামিটার হবে 13.5 মিটার। অ্যাসিউমিং এ সাইড ওয়াল ডেপথ অফ 3 মিটার, মানে ওই ট্যাঙ্কের ডেপথটা যদি আমি 3 মিটার ধরি, সাইড ওয়াল ডেপথ বলতেছি এই জন্য যে ওই ডেপথের ওখানে যে এত আবার সেন্টার পর্যন্ত স্লোপ করা থাকে, সেজন্য স্লোপ হওয়ার আগে যে সাইড ওয়াল ডেপথ সেটাকে আমরা ধরি আর কি 3 মিটার। তাহলে 3 মিটার ধরলে পরে আমার ভলিউম অফ দ্য ট্যাঙ্ক কত আসে, ভি ইকুয়াল টু 143 হচ্ছে আমার এরিয়া, আর ডেপথ আমি অ্যাসিউম করেছি 3, তাহলে এটা ধরলে আমার 429 মিটার কিউব আসে। 429 মিটার কিউব হচ্ছে আমার এই সার্কুলার ট্যাঙ্কের ভলিউম। And the detention time at average flow, detention time in average flow হচ্ছে কত 5000 মিটার কিউব পার ডে, আর আমার ভলিউম আছে হলো 429 মিটার কিউব। তাহলে 429 মিটার কিউব এই ভলিউমটাকে আমি যদি আমার ডেইলি ফ্লো ভলিউম দিয়ে ভাগ করি, তাহলে আমি ডিটেনশন টাইমটা পেয়ে যাচ্ছি 0.09 ডে। তাহলে 429 মিটার কিউবকে যদি আমি 5000 মিটার কিউব পার ডে দিয়ে ভাগ করি, তাহলে আমি আই গেট দি ডিটেনশন টাইম অ্যাজ 0.09 ডে, which is 2.06 hours, which is reasonable, টাইপিক্যাল ভ্যালুর কাছাকাছি আছে, সুতরাং ওকে আছে। এখন কথা হচ্ছে যে এটা তো আমি অ্যাভারেজ ফ্লোর জন্য ডিটারমিন করলাম, ওই যে বলা হয়েছে যে এটা পিক ফ্লো হয়ে যেতে পারে, দিনের কোন একটা সময় পিক ফ্লো হতে পারে 12,500 মিটার কিউব পার ডে, সেই সময় কি হবে তাহলে অবস্থাটা, তখন আমার ওভারফ্লো রেট কত হবে এবং ডিটেনশন টাইম কত হবে, এবং সেই সময় আমার পারফরমেন্সটা কত হবে, মানে রিমুভাল এফিসিয়েন্সিটা কত হবে। তাহলে অ্যাট পিক ফ্লো কন্ডিশনস দি ওভারফ্লো রেট হচ্ছে 12,000, আগে ছিল 5,000, ওইটাকে যদি আমি এরিয়া দিয়ে ভাগ করি তাহলে তো আমি ওভারফ্লো রেট পেয়ে যাচ্ছি, তাই না? এখানে তো আমি ওভারফ্লো রেট ফিগার থেকে নিয়ে আসছিলাম, তারপরে ফ্লোকে এটা দিয়ে ভাগ করে আমি এরিয়া পেয়ে গেছি। তো এরিয়া পেয়ে গেলে তো আমি ওভারফ্লো রেটও পেয়ে যেতে পারি, তাই না? এই এরিয়া তো আমার সেম থাকতেছে। হ্যাঁ, আমার ফ্লোটা এখন শুধু অ্যাভারেজ ফ্লোর জায়গায় পিক ফ্লো হয়ে যাচ্ছে, কিন্তু পিক অ্যাভারেজ ফ্লোর জন্য যে আমি এরিয়া যেটা পেয়েছি সেটাই তো আমার থাকবে। তো সেই এরিয়াকে কনসিডার করেই যদি আমি ওভারফ্লো রেটটা বের করতে চাই, তাহলে আমার ওভারফ্লো রেট হয়ে যাচ্ছে 87, 87 মিটার কিউব পার মিটার স্কোয়ার ডে। এখান থেকে আর কি এই 12,500-কে আমি যদি 143 দিয়ে ভাগ দিই, তাহলে আমার 87 মিটার কিউব পার মিটার স্কোয়ার পার ডে। তাহলে এখন ডিটেনশন টাইমটা কত হবে? ডিটেনশন টাইম ওই যে 429 তো ভলিউম, আমার যেহেতু ট্যাঙ্ক আমি একই ট্যাঙ্কের মধ্যে আছি, কিন্তু আমার ফ্লোটা হয়ে যাচ্ছে 5,000 এর জায়গায় 12,500, তাহলে 429 ডিভাইডেড বাই 12,500 gives you only 0.03 ডে, সামথিং লাইক দ্যাট। ওইটাকে যদি তুমি আওয়ারে কনভার্ট করো, তাহলে আওয়ার হিসেবে আসবে তোমার 0.82 আওয়ার, যেটা 2 আওয়ার্স এর চাইতে অনেক কম আর কি, 0.282 আওয়ার। এটাকে যদি মিনিটে কনভার্ট করো তাহলে অনলি 49 মিনিটস। তো তার মানে এখানে ডিটেনশন টাইম কিন্তু কম হবে। তো ডিটেনশন টাইম যদি একটা সেডিমেন্টেশন ট্যাঙ্কে কম হয়, তো ন্যাচারালি তোমার সাসপেন্ডেড সলিডস রিমুভালও কম হবে, এটাই খুব স্বাভাবিক। এখন এইটা তুমি ফিগার থেকে বের করতে পারো কত হবে তোমার রিমুভাল এফিসিয়েন্সি। তাহলে আমি ওভারফ্লো রেট আমি পেলাম 87 মিটার কিউব পার মিটার স্কোয়ার পার ডে। এইটাকে যদি আমি এখন তোমার এই ফিগারে চলে যাই, তাহলে আমি 87 হচ্ছে, এইখানে হচ্ছে 90, আর একটু এদিকে হচ্ছে তোমার 87, তাহলে 87 এখানে চলে আসো, 87 এই জায়গায়, এরকম জায়গায় 87, তাহলে 87 থেকে যদি তুমি এই সাসপেন্ডেড সলিডস রিমুভাল এফিসিয়েন্সিতে আসো, তাহলে এটা এখানে এই যে দেখো নিয়ারলি কত, এখানে 35, এটা 38 ধরো আর কি, 38, ঠিক আছে? তাহলে এই যে দেখো, from figure the suspended solids removal efficiency drops to about 38%, যেখানে আমি এখানে এটা এভারেজ ফ্লোর জন্য 60% পাচ্ছি, সেটা আমার ড্রপ হয়ে 38% হয়ে যাচ্ছে যখন পিক ফ্লো। তো তার মানে হচ্ছে যে সেডিমেন্টেশন ট্যাঙ্কের মধ্যে যখন পিক ফ্লোটা আসবে, তখন কিন্তু তোমার সলিডস রিমুভাল রেট বা সাসপেন্ডেড সলিডস রিমুভাল রেট কমে যাবে আর কি। এটা খুব ন্যাচারাল, বিকজ তোমার ডিটেনশন টাইম কমে যাচ্ছে আর কি, ঠিক আছে? তো তাহলে
তুমি যদি এই ডিটেনশন টাইমটাকে এই রিমুভাল রেটটাকে আরো বাড়াতে চাও তখন তোমাকে ব্যাক ক্যালকুলেশন করে এটা যদি স্যাটিসফ্যাক্টরি হয় দেন দিস ডিজাইন ইজ ওকে, ইউ ক্যান কিপ দ্যাট। কারণ বেশিরভাগ সময় তোমার অ্যাভারেজ ফ্লো থাকবে আর কি, পিক ফ্লোটা শুধু দিনে একবার কি দুইবার হবে আর কি, ঠিক আছে? তো সেই সময় হয়তো তোমার সলিডস রিমুভালটা কম হবে, কিন্তু অন্যান্য সময় তুমি অ্যাভারেজ ফ্লো কন্ডিশনে কিন্তু তুমি রিমুভাল পাচ্ছ 60%। তুমি যদি সাসপেন্ডেড সলিডস রিমুভাল এট পিক ফ্লো এই কন্ডিশন 38% থেকে আরো বেশি বাড়াতে চাও, 50% করতে চাও, তাহলে ওই 50% ধরে তোমাকে আবার রিক্যালকুলেট করে এরিয়া এবং ভলিউম বাড়াতে হবে। ঠিক আছে? ইজ দ্যাট ক্লিয়ার? প্রবলেমটা কি তোমার বুঝতে অসুবিধা হয় নাই তো? প্রবলেম বলো, বুঝতে পেরেছো সবাই? জি স্যার। আচ্ছা, এটা খুব সিম্পল প্রবলেম। এই সেডিমেন্টেশন ট্যাঙ্ক ডিজাইন ইজ ভেরি সিম্পল। সুতরাং এটা নিয়ে তোমাদের মানে অতটা কষ্ট করতে হবে না, জাস্ট একটু প্র্যাকটিস করলে হবে। একবার বা দুইবার প্র্যাকটিস করলে তোমরা এই অঙ্ক পেরে যাবে আর কি। হ্যাঁ, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো তাহলে আমার মনে হয় যে আমরা কোর্স এই পর্যন্তই থাকলো। এখন বলো তোমাদের পরীক্ষা সংক্রান্ত কি জানতে চাও তোমরা? স্যার কোশ্চেন প্যাটার্নটা তোমাদের কাছে কি গত সেমিস্টারের প্রশ্ন আছে তোমাদের কাছে? তোমরা কি আগের পুরনো প্রশ্ন পাও? হ্যাঁ, আচ্ছা, তোমাদের প্রশ্নটা হচ্ছে, আমি তোমাদের তো মানে কত নাম্বার 70 নাম্বারস এর মধ্যে আমি তোমাদের প্রশ্ন করব হচ্ছে 45, লেটস সে 45। হ্যাঁ, আর তোমাদের আরেক পার্টে প্রশ্ন হবে কত 25। ঠিক আছে? যেহেতু আমি দুইটা ক্লাস নিয়েছি সুতরাং আমি 45 নম্বরের প্রশ্ন করব, আর তোমাদের ওয়াকিল স্যার করবে 25 মার্কস এর কোশ্চেন। ওই 45 বা 46 আর সে হয় 25 বা 24 যাই করে এরকম আর কি। তার মানে 2/3 প্রশ্ন আমার করতে হবে আর কি। তো সেখানে আমি যেটা করব, তোমাদেরকে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো সেখানে 3টার মধ্যে এ বি থাকতে পারে, আর প্রবলেম থাকবে, ডিজাইন প্রবলেম থাকবে। তোমাদের ক্লাসে যখন তোমরা ক্লাস করছো তখনই আমি বলছি যে ডিজাইন প্রবলেম থাকবে তোমাদের। বিশেষ করে আমি যে সমস্ত অনসাইট স্যানিটেশন অপশন গুলো বলেছি, ডিজাইন সেপটিক ট্যাঙ্ক ডিজাইন তো থাকবে, সেপটিক ট্যাঙ্ক ডিজাইন থাকবে, সোকওয়েল ডিজাইন থাকবে, পোর ফ্ল্যাশ সিস্টেম ডিজাইন থাকবে, তারপরে তোমার প্রত্যেকটা ডিজাইন প্রবলেমের সঙ্গে তোমার ছোট ছোট প্রশ্ন থাকতে পারে এ বি সি দিয়ে। সেগুলো মনে করো তোমাদের আমি ফিকাল স্ল্যাশ ম্যানেজমেন্টের উপরে বলেছি যে ফিকাল স্ল্যাশ ম্যানেজমেন্ট সিস্টেম বলতে কি বুঝো, ফিকাল স্ল্যাশ ম্যানেজমেন্ট সিস্টেম এলিমেন্টস গুলো কি, ফ্লো ডায়াগ্রাম সহ আর কি, ফিকাল স্ল্যাশ ম্যানেজমেন্ট বাংলাদেশের চ্যালেঞ্জ গুলো কি। ফিকাল স্ল্যাশ বলতে তো ওই যে সেপটিক ট্যাঙ্কের স্ল্যাশ, পোর ফ্ল্যাশ সিস্টেমের স্ল্যাশ, এগুলোর ম্যানেজমেন্টের কথা বলছি আর কি। তো সুতরাং এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আর কি। তারপরে মনে করো যে সেপটিক ট্যাঙ্কের সঙ্গে রিলেটেড তোমার সোকওয়েল ডিজাইনের কথা বলেছি, সোকওয়েল ডিজাইন আমরা করেছিও। সোকওয়েল ডিজাইন যদি কোনো কারণে যদি সোকওয়েল ফেল করে সেক্ষেত্রে আমাদের এই এফ্লুয়েন্ট ডিসপোজাল কিভাবে হবে, সেক্ষেত্রে তোমার হয়তো স্মল বোর সুয়ারেজ এর প্রশ্নটা চলে আসবে। স্মল বোর সুয়ারেজ সিস্টেম তখন যদি আমি বলি হোয়াট আর দি বেসিক এলিমেন্টস অফ এ স্মল বোর সুয়ারেজ সিস্টেম, হোয়াই স্মল বোর সুয়ারেজ সিস্টেম ইজ cost effective compared to conventional sewerage system, বা এমনও বলতে পারি যে স্মল বোর সুয়ারেজ সিস্টেমের ডিজাইন চেঞ্জ গুলো কোথায় কোথায় আসে আর কি, সেটাও বলতে পারি আর কি। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে প্রশ্ন। আর তোমার সেপটিক ট্যাঙ্কের তো প্রসেস গুলো তোমাদেরকে অনেক সময় নিয়ে আমি তোমাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করেছি। তোমাদের পোর ফ্ল্যাশ সিস্টেম এবং সেপটিক ট্যাঙ্কে আমি কিন্তু যথেষ্ট সময় দিয়েছি আর কি, তোমাদেরকে অনেক মানে একটু স্লোলি গেছি যাতে করে তোমরা এটা গ্রাস্প করতে পারো, কারণ এগুলি তোমরা হয়তো ভবিষ্যতে ডিজাইন করতে পারবা যখন পাস করবা আর কি। কারণ রুরাল এরিয়ার জন্য পোর ফ্ল্যাশ সিস্টেম ইজ ওয়াইডলি ইউজড, বিশেষ করে টুইন অফসেট পিট পোর ফ্ল্যাশ যেটা, সেটা খুবই ওয়াইডলি ইউজড এবং সেটা গভর্নমেন্ট প্রমোট করার চেষ্টা করছে। আর আরবান এরিয়াতে যেহেতু সুয়ারেজ সিস্টেম আমাদের খুবই লিমিটেড, তার জন্য আরবান এরিয়াতে সেপটিক ট্যাঙ্ক, সুতরাং সেপটিক ট্যাঙ্ক সিস্টেম যাতে ডিজাইনটা যাতে ভালো মতো তোমরা করতে পারো সেটার জন্য
সেখানেও কিন্তু আমি যথেষ্ট সময় ব্যয় করেছি। কারণ সেপটিক ট্যাঙ্ক সিস্টেমের শুধুমাত্র ট্যাঙ্কটা ডিজাইন করতে পারলে তো হবে না, সোকপিট ডিজাইনটাও করতে পারতে হবে। আর সোকপিট যেখানে ফেল করবে সেখানে স্মল বোর সুয়ারেজ সিস্টেম অ্যাপ্লাই করা যেতে পারে। আর তারপরে সেপটিক ট্যাঙ্ক সিস্টেমের যে স্লাশ অ্যাকুমুলেশন, সেই স্লাশটাকেও প্রপারলি ম্যানেজ করতে হবে, সেজন্য ফিকাল স্লাশ ম্যানেজমেন্ট সিস্টেম আমরা করেছি। তারপর তোমার প্রাইমারি সুয়েজ ট্রিটমেন্ট, প্রাইমারি সুয়েজ ট্রিটমেন্টের ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা বিশেষ করে তোমার এই যে সুয়েজ ট্রিটমেন্টের যে ফ্লো ডায়াগ্রামটা, এটা কিন্তু আমি খুব জোর দিয়ে বলেছি তোমাদের ক্লাসে আর কি, যে এই ফ্লো ডায়াগ্রামটা তোমাদেরকে চিনতে হবে, বুঝতে হবে আর কি, তাহলে তোমরা সুয়েজ ট্রিটমেন্টের একটা ওভারঅল আইডিয়া পাবা আর কি, যে সুয়েজ ট্রিটমেন্টে কি কি করা হয়। তার মানে হচ্ছে ওই ফ্লো ডায়াগ্রামের মধ্যে যে ইউনিট প্রসেস গুলো বলা আছে, সেই ইউনিট প্রসেস গুলোর ফাংশনটা যদি তুমি বুঝতে পারো, তাহলে তুমি সুয়েজ ট্রিটমেন্টটা অনেকটাই বুঝে গেলা। ডিজাইন তো তুমি পরে শিখতেই পারবা আর কি, ডিজাইন নিয়ে আমি অত ওয়ারিড না। জিনিসটা হচ্ছে তোমার পুরো কনসেপ্টটা, সুয়েজ ট্রিটমেন্টের কনসেপ্টটা তুমি পাচ্ছ কিনা সেটা তোমাকে বুঝতে হবে আর কি। সেই জন্য আমি ওই স্লাইডটা তোমাদের ক্লাসে পড়ানোর সময় বারবার বলছি যে দেখো, এই যে মিউনিসিপাল সুয়েজ ট্রিটমেন্টের কথা যদি আমি বলি, একটা টাইপিক্যাল মিউনিসিপাল সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টে কি কি ইউনিট প্রসেস হতে পারে, তাহলে একটা কমপ্লিট চেইন অফ সুয়েজ ট্রিটমেন্টের মধ্যে সেই র সুয়েজ থেকে শুরু করে প্রিলিমিনারি ট্রিটমেন্টের পরে প্রাইমারি ট্রিটমেন্টের পরে সেকেন্ডারি ট্রিটমেন্ট, টারশিয়ারি ট্রিটমেন্ট, তারপরে ডিসপোজাল, এবং প্রাইমারি ট্রিটমেন্টের মধ্যে কি আছে, সেকেন্ডারি ট্রিটমেন্টের মধ্যে কি আছে, কি ধরনের ট্রিটমেন্ট, টারশিয়ারি ট্রিটমেন্টের মধ্যে কি ধরনের ট্রিটমেন্ট, এই জিনিসগুলো কিন্তু ওই স্লাইডের মধ্যে ব্যাখ্যা করা আছে, বলা আছে। এবং এই সমস্ত এফ্লুয়েন্ট সুয়েজ ট্রিটমেন্টের পাশাপাশি যে স্লাশ গুলো তৈরি হয় ডিউরিং দ্য প্রসেস অফ ট্রিটমেন্ট, এই স্লাশটাকেও আবার ট্রিটমেন্ট করে তারপরে ডিসপোজ করতে হবে আর কি। তো সুতরাং এই জিনিসটা যদি তোমার পুরো পিকচারটা যদি তোমার মাথায় আসে, তাহলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, আমি পুরো ট্রিটমেন্ট বিষয়টা সম্পর্কে আমার একটা ধারণা তৈরি হলো আর কি। ডিজাইন আমি পরে শিখবো, ডিজাইন ডেফিনেটলি আমি শিখতে পারবো। যেমন প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্ক ডিজাইন আমরা বললাম, এটা খুবই সিম্পল, এই জন্য আমি কুইকলি এটা তোমাদেরকে দিতে পারলাম। বাট বায়োলজিক্যাল সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট ডিজাইন শিখতে হলে তোমাকে আরো অনেক সময় দিতে হবে, অনেক পড়াশোনাও করতে হবে। এই তো তোমাকে যেটা আমি বললাম যে মাইক্রো অর্গানিজমের যে রোলটা বায়োলজিক্যাল সুয়েজ ট্রিটমেন্টে, সেটাও বুঝতে হবে আর কি, সেটা বুঝতে হবে। এবং এয়ারেশন ট্যাঙ্ক ডিজাইন বা ওই যে অ্যাক্টিভেটেড স্লাশ প্রসেস ডিজাইনের মধ্যে তোমাকে এয়ারেশন ট্যাঙ্ক বা রিঅ্যাক্টর ডিজাইন করতে হয়, সেই রিঅ্যাক্টরের মধ্যে কতটুকু সুয়েজ আসবে, সেখানে মাইক্রোবায়াল কনসেন্ট্রেশন কত আসবে, অর্গানিক কনসেন্ট্রেশন কত আসবে, সেগুলো একটা মাস ব্যালেন্স করতে হবে। মাস ব্যালেন্স করে তারপরে তুমি রিঅ্যাক্টরটা ডিজাইন করতে পারবা আর কি। তো সেই বিষয়গুলো হয়তো তোমরা পরে বুঝতে পারবা আর কি। কিন্তু পুরো কনসেপ্টটা যদি তোমাদের মাথায় থাকে, সুয়েজ ট্রিটমেন্টের কনসেপ্টটা যদি তুমি বুঝতে পারো, তাহলে কিন্তু পরবর্তী তুমি ইভেন পাশ করার পরেও তুমি এই ট্রিটমেন্ট সম্পর্কে আরো ডিটেল বুঝতে পারবা এবং ডিজাইন করতে পারবা আর কি। ঠিক আছে, তো আমি তো পুরো বিষয়টাই তোমাদেরকে বলে ফেললাম। বলো, তোমাদের যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে। আমি ইম্পর্টেন্ট কি কি প্রশ্ন হতে পারে এটা তো বললাম, আর বললাম যে তোমাদের প্রশ্ন থাকবে, মনে করো 1, 2, 3 তিনটা প্রশ্ন থাকলো, তিনটার মধ্যে এক এ বি সি থাকতে পারে। কোনো একটা বা দুইটা প্রশ্নের মধ্যে এমন থাকতে পারে যে বি এর অথবা হচ্ছে সি, আর কোনো একটা প্রশ্নের মধ্যে হয়তো থাকতে পারে এ অর বি, এরকম থাকতে পারে আর কি। কিন্তু আমি ওই রকম প্রশ্ন দিতে রাজি না যে there are 4 questions in the script in section A, you answer any 3 of them, এই ধরনের প্রশ্ন আসলে এখন আর চলে না। কারণ হচ্ছে কি, তোমাদের পুরো সিভিল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম এখন ওবি সিস্টেমে চলে যাচ্ছে। ওবি সিস্টেমে কিন্তু কোনো অপশন থাকে না, কোনো অল্টারনেটিভ তোমাকে দেওয়া হয় না। প্রশ্ন যা থাকবে তোমাকে সেগুলোই অ্যান্সার করতে পারতে হবে, তাহলেই তোমাদেরকে পিওরলি জাজ করতে পারবো যে তোমাদের ক্লাসের মধ্যে কে কতটুকু ভালো মানে করতে পারো আর কি। সেই মানে ওই প্রপার জাজমেন্টটা হবে তখনই যখন তোমরা উইদাউট এনি অপশন, উইদাউট এনি অল্টারনেটিভ তোমরা যখন কোশ্চেন অ্যান্সার করতে পারবা। সুতরাং আমি একেবারে কমপ্লিটলি অপশনলেস যাচ্ছি না, কিন্তু ওই শুধুমাত্র একটা প্রশ্নের মধ্যে যদি এ বি সি থাকে, সেখানে হয়তো আমি বলতে পারি বি অথবা সি, এইটার অ্যান্সার করো আর কি, ঠিক আছে? অথবা মনে করো কোনো প্রশ্ন থাকতে পারে যেখানে এ বি সি আছে, সেখানে আমি বলতে পারি এ অথবা বি এবং সি,
হ্যাঁ, এরকম ভাবে দিতে পারি আর কি। ওকে, আর কোনো প্রশ্ন? বলো কুইক, আমি শেষ করে দিব, প্রায় 11:15 বাজে। তোমাদের আজকের ক্লাসটা আমি 2টা ডাবল ক্লাস ধরবো আর কি, যারা যারা প্রেজেন্ট। স্যার আমাদের কি ফিক্সড করা থাকবে কোনো কোয়েশ্চেন? মানে সব সব প্রশ্নই তো ফিক্স করা, কোনোটাই তো মানে বাদ দিতে পারবা না। আমি যদি 3টা প্রশ্ন দিই, 3টাই তোমাকে অ্যান্সার করতে হবে, কিন্তু 3টার মধ্যেই তোমার এ বি সি থাকলে ওখানে এ অথবা এ বি সি এর মধ্যে একটু অপশন থাকতে পারে আর কি। মনে করো আমি 3টা প্রশ্ন দিলাম, 3টা প্রশ্নের মধ্যে এ বি সি আছে, ঠিক আছে? তা আমি প্রথম প্রশ্নের মধ্যে বললাম যে এ অথবা বি দাও এবং সি দাও। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্নটার মধ্যে কোনো অপশন দিলাম না, তার মানে দ্বিতীয় প্রশ্নের মধ্যে এ বি সি 3টাই তোমাকে অ্যান্সার করতে হবে। আর মনে করো থার্ড প্রশ্নটার মধ্যে এ বি সি আছে, আমি বললাম এ প্রশ্ন দিতে হবে, বি অথবা সি অ্যান্সার করো, এরকম ভাবে অপশনটা থাকতে পারে। ফিগারের মধ্যে ইম্পর্টেন্ট ফিগার আর গ্রাফ এগুলো কোনটা কোনটা একটু যদি বলতেন স্যার। ফিগার জি স্যার। মানে কি? ফিগার মানে কি? হ্যাঁ, স্যার মানে কোনো ফিগার যদি করতে হয়, মানে ফ্লো ডায়াগ্রাম বা ফিগার বা হ্যাঁ, গ্রাফ এগুলো আর কি স্যার। ফ্লো ডায়াগ্রাম তো আমি যেগুলো তোমাদের ক্লাসে পড়িয়েছি, যেমন একটা কথা তো আমি বললামই যে সুয়েজ ট্রিটমেন্টের একটা ফ্লো ডায়াগ্রাম আমি দিয়েছি, সেটা তো অবশ্যই ইম্পর্টেন্ট। তারপরে বললাম যে তোমার ফিকাল স্লাশ ম্যানেজমেন্টের মধ্যে যে সিস্টেম এলিমেন্টস গুলো আর কি, হ্যাঁ, ইউজার ইন্টারফেস থেকে শুরু করে কন্টেনমেন্টের পরে তারপরে কালেকশনের পরে ট্রান্সপোর্টেশন পরে ট্রিটমেন্টের পরে ডিসপোজাল এন্ড অর রিইউজ। এটা একটা তোমার একটা ফ্লো ডায়াগ্রাম দিয়ে দেখানো আছে না ফিকাল স্লাশ ম্যানেজমেন্টের মধ্যে? তো সেটা ইম্পর্টেন্ট, সেটা